আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে আমাদের সম্ভবত 9 নাম্বার ক্লাস। আমি আপনাদের এতদিন যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো একটা ফাইলে করে আমি এই গ্রুপের ফিচার সেকশনে দিয়ে দিছি। সেই সেকশনে আপনারা পাবেন। আজকে যে 9টা ক্লাস চলতেছে সবগুলো ক্লাস একসাথে আছে। সামনে যে ক্লাসগুলো নিব সেগুলো থাকবে দেওয়া, এবং একই সাথে যে পরীক্ষাটা নিয়েছি এবং সামনে একটা পরীক্ষা নিব আগামী 2 দিন পর। পাশাপাশি আম, যে এক্সাম আপনার শিট যেগুলো দিয়েছি সেই শিটগুলো ড্রাইভ লিঙ্ক সবগুলো একটা পোস্টে আমি প্রিন্ট করে রাখছি এই গ্রুপে। আপনারা ফিচার্স অপশনে গেলে দেখতে পাবেন। তো আজকে আমাদের দেখতে দেখতে 9 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদের যদি আমাদের কোর্স প্ল্যানটা দেওয়া থাকে সামনে তাহলে দেখবেন যে আজকে 9 নাম্বার ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে ডিটারমাইনার, তার সাথে হচ্ছে ড্যাগলিং মডিফায়ার, প্যারালিজম এবং ইনভার্সন, 4টা টপিক। এই টপিকগুলো ছোট ছোট, এগুলো আসলে 10-15 মিনিটের আলোচনায় শেষ করা যায়, এবং এগুলো ছোট হলেও বেশ ইম্পর্ট্যান্ট, এবং বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। হয়তো আমরা অনেকে জানি না যে টপিকটার নাম এটা, কিন্তু যেমন এই যে আপনার ড্যাগলিং মডিফায়ার, যেটা এটা হয়তো অনেকেই আজকে প্রথম নাম শুনবেন। কিন্তু এটা পরীক্ষা আসে এবং আমরা হয়তো বুঝি না যে এটা এই নামে আসে বা এই টপিকটা এই নামে। একই সাথে প্যারালিজম অথবা ইনভার্সন, এগুলো কিন্তু আপনার এখান থেকে প্রশ্ন হয়, বাট আমরা আসলে অনেক সময় বুঝি না যে ব্যাপারটা এই নাম বা গ্রামাটিক্যালি নাম এটা। এনিওয়েজ, আমাদের প্রথম আলোচনা ডিটারমাইনার, এটা নিয়ে গত ক্লাসে কিছুটা আলোচনা করছিলাম। তো ডিটারমাইনার আসলে কি জিনিস, এটা হচ্ছে আমরা একদম সহজে যদি বলি যে লিমিটিং অ্যাডজেক্টিভ। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, অনেক সময় আমরা ডিটারমাইনারকে লিমিটিং অ্যাডজেক্টিভ বলে থাকি। এখানে দেখবেন দেওয়া আছে যে অলসো নোন অ্যাজ লিমিটিং অ্যাডজেক্টিভ। এছাড়াও এটা মানে প্রাথমিকভাবে আমরা ডিটারমাইনার হিসাবেই এই মুহূর্তে আমরা বিবেচনা করব। তো এর মধ্যে অ্যাডজেক্টিভের সাথে ডিফারেন্স কোথায়, বা অনেকে একটা প্রশ্ন করেন যে আর্টিকেলের সাথে ডিটারমাইনার ডিফারেন্স কোথায়, এগুলো আমরা সামনে দেখবো, আজকে আলোচনায় দেখবো। এবং এটা এখানে বলা হচ্ছে যে এমন কিছু লিমিটিং অ্যাডজেক্টিভ যেগুলো ইজ আ ওয়ার্ড দ্যাট অ্যাপিয়ার্স বিফোর আ নাউন, যেটা একটা নাউনের পূর্বে বসে। আসলে সংজ্ঞা দিয়ে কোনো লাভ নাই, তারপরেও ফর্মালিটি খাতিরে দেওয়াটা, শীট তৈরি করতে হলে কিছু জিনিস দিতে হয়। সব কিছুই যে লাগে তা না, বাট এটা আপনার এই সংজ্ঞা দিয়ে আপনার পরীক্ষা ডিটারমিনার মানে আপনার প্রশ্নটা পারবেন এমনটা না, সেটা আপনাকে বুঝেই পারতে হবে। এবং প্রোভাইডিং ক্ল্যারিফাইং কনটেক্সট অ্যাবাউট দ্য নাম্বার, ডেফিনিটিভস অর ওনারশিপ অফ দ্য নাউন, অর্থাৎ এমন একটা লিমিটিং অ্যাডজেক্টিভ যেটা নাউনের পূর্বে বসে কি করে, প্রোভাইডিং ক্ল্যারিফাইং কনটেক্সট, একটা ক্লারিফাইং কনটেক্সট প্রোভাইড করে। বা আপনি বলতে পারেন যে অনেকটা কি বলা যায়, নাউনকে অ্যাডজেক্টিভের মতোই কিছুটা বিশেষিত করা, বাট এখানে আসলে ওই অর্থে বিশেষিত না, বাট অনেকটা ক্লারিফাই বা মডিফাই বলা যায়। এবং সেক্ষেত্রেও মানে কনটেক্সটিং অ্যাবাউট দ্য নাম্বার, কোনো নাম্বার রিলেটেড হতে পারে। ডেফিনিটিস বলতে আমরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাতে পারি, আর ওনারশিপ অর্থাৎ কারোর অধীনে কিছু আছে, এরকম 3টা বিষয়কে আমরা এখানে হাইলাইট করছি। এই নাউন অর্থাৎ একটা নাউনের ওনারশিপ, ডেফিনিটিস এবং নাম্বার, এই বিষয়গুলোকে সে হাইলাইট করে বা প্রোভাইড করে। আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। যেমন ফর ইনস্টেন্স, আই ওয়াচড দ্যাট মুভি টুয়াইস। এই যে দ্যাট, এটা একটা ডিটারমাইনার, এবং এটা এখানে কি করতেছে, এই যে মুভি নাউনটা এটার পূর্বে বসছে, যে বলছিল যে নাউনের পূর্বে বসছে বিফোর আর নাউন, নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসছে, ওকে, বসে কি করছে, ক্ল্যারিফাইং কনটেক্সট অ্যাবাউট দ্য ডেফিনিটিস। এখানে নাম্বার প্রকাশ করে নেই, বাট ডেফিনিটিস প্রকাশ করতেছে, যে আই ওয়াচ দ্যাট মুভি, নির্দিষ্ট করে ওই মুভিটা কি বলা হচ্ছে, অর্থাৎ আমি ওই মুভিটা 2বার দেখেছিলাম, এখানে এটা ডেফিনিটিস অর্থ প্রকাশ করতেছে। আর একটা এক্সাম্পল দেখেন, বলতেছে দ্য সং রিলিজড ইয়েস্টারডে ইজ মাই ফেভারিট। গতকালকে যে মুভিটা রিলিজ করা হয়েছিল বা রিলিজ হয়েছিল সেটা আমার খুবই পছন্দের। এই জায়গায় এটা ওনারশিপ প্রকাশ করতেছে। ওনারশিপ বলতে যে আমার নিজের কিছু থাকা বা তোমার নিজের কিছু থাকা, তার কিছু থাকা, এরকম অর্থ প্রকাশ করতেছে। তাহলে এখানে যে মাই অথবা এখানে দ্যাট, এইগুলো কি বলতেছে আমার ডিটারমিনার। আচ্ছা, এর মধ্যে প্যাসা আছে। যেমন ধরেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা ঠিক আছে, আপনি বুঝলেন যে মা একটা ডিটারমাইনার, এইটাকে কি আমি এখানে অ্যাডজেক্টিভ বলতে পারি না, অথবা এই দ্যাট, এটাকে কি আমি অ্যাডজেক্টিভ বলতে পারি কিনা, এরকম একটা কোশ্চেন জাগে। তো এই প্যাচগুলো আমরা পরে ভাঙবো। আপাতত বুঝেন যে এই যে আপনার কি বলা যায়,
এই ধরনের অর্থে যে নাউনের পূর্বে এরকম দ্যাট, মাই, ইয়োর, আওয়ার বা কোনো নাম্বার যদি হয়, যেমন ধরেন ওয়ান্স, টোয়াইস বা আপনার 1 2 3 এরকম অর্ডিনাল নাম্বারগুলো, এগুলো ডিটারমাইন হিসেবে হয়। শুধু তাই না, মাচ, লিটেল, ফিউ এগুলো হয়, যেগুলো আসলে মানে আপনার কোয়ান্টিটি বোঝায়, হ্যাঁ, আপনার কী বলা যায়, পরিমাণ বোঝায়, এরকম হয়। তো আমরা বিভিন্ন ধরনের ডিটারমাইনার দেখি, তাইলেই বুঝতে পারবো যে ঘটনা কি। যেমন আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার, আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার, তিনটা আর্টিকেলই, আর্টিকেল এ, এন এবং ডি, তিনটা আর্টিকেলই ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়। এখন ওই কী অর্থ বোঝায়? ডেফিনিট। আর্টিকেল যখন ডিটারমাইনার হয় তখন সেটা এইরকম একটা অর্থ দেয়, ডেফিনিটিস বা নির্দিষ্ট অর্থ প্রদান করে। এখন আপনি বলবেন তাহলে আর্টিকেল আর ডিটারমাইনার মধ্যে ডিফারেন্স কোথায়? এটা ব্যাখ্যা দিচ্ছি, এখনই দেখেন। আমরা এক্সাম্পল দেখি যে বলতেছে যে ডেফিনিট আর্টিকেল, আর্টিকেল দুই প্রকার আমরা জানি, ডেফিনিট এবং ইনডিফিনিট। ডেফিনিট আর্টিকেল যেমন দি, হ্যাঁ, তারপরে আপনার ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এরাও ডিটারমাইনার হয়, হ্যাঁ। যেমন হচ্ছে দ্য কার পার্কড অন দ্য স্ট্রিট ইজ আ ব্র্যান্ড নিউ কার, এই জায়গায় দি একটা ডেফিনিট আর্টিকেল এবং এটা একটা ডিটারমাইনার। আবার এখানে যে এ ব্র্যান্ড নিউ কার, এটা একটা ইনডিফিনিট আর্টিকেল, তাও এটা ডিটারমাইনার। মানে আর্টিকেল ক্যান বি ইউজড অ্যাজ এ ডিটারমাইনার উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি কন্ডিশন। আপনি যদি বলেন যে আমি কি এটাকে আর্টিকেল বলবো নাকি ডিটারমাইনার বলবো, এটাকে কি আমি আর্টিকেল বলবো না ডিটারমাইনার বলবো, এই প্যাচটা ভাঙি। এবার দেখেন, সকল আর্টিকেলই ডিটারমাইনার, মানে আর্টিকেল তিনটা কি আপনি ডিটারমাইনার বলতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি এই জায়গায় কি দুইটাই বলতে, হ্যাঁ পারবেন, দুটোই বলতে পারবেন, এটাকে আর্টিকেলও বলতে পারবেন, ডিটারমাইনার বলতে পারবেন, আবার এখানে আর্টিকেলও বলবেন, ডিটারমাইনার বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে অপশনে যদি দুটোই থাকে তাহলে কী হবে? যেমন অপশন এ নাম্বারে আর্টিকেল দিল, বি নাম্বারে দিল মনে করেন ডিটারমাইনার, সি নাম্বারে দিল ফর এক্সাম্পল অন্য কিছু দিল, তো সেক্ষেত্রে আমার করণীয় কী? তা আমরা দেখবো বোথ আছে কিনা, মানে এ প্লাস বি আছে কিনা। যদি বোথ থাকে তাহলে বোথ আনসার হবে, সমস্যা নাই। বাট বোথ যদি না থাকে তখন আমরা কি করব? এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ডিটারমাইনার রিলেটেড কোশ্চেনটা এইরকম হবে না। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল আলাদা করে দিয়ে বুঝাই। ধরেন আপনাকে প্রশ্ন করছে, দুইটা প্রশ্ন করা হলো, একটা এরকম যে which is a determiner in the following sentence। দেখেন ডিটারমাইনারের কোশ্চেনগুলো কেমন হয় দেখেন। which is a determiner in the following sentence, বা আপনি বলতে পারে which is used as a determiner in the following sentence। এখন সেন্টেন্সটা কি দিয়ে দিল এরকম যে that car was mine। আন্ডারলাইন করলো ধরেন আপনার দ্যাটের নিচে, হ্যাঁ, করলো ফর এক্সাম্পল কারের নিচে, ওয়াজের নিচে, মাইনের নিচে, হ্যাঁ, মানে কোনটা ডিটারমাইনার। এখানে হয়তো আপনাকে অপশন এভাবে দিতে পারে যে এ হচ্ছে দ্যাট, আন্ডারলাইন নাও করতে পারে দ্যাট, কারণ আন্ডারলাইন করলে তো এখানে এভাবে প্রশ্ন করা যাবে না। আন্ডারলাইন করে প্রশ্নটা হচ্ছে ব্যাংকের প্রশ্ন এইভাবে হয়, যেমন এখানে এ দেয়, এটা বি দেয়, এটা সি দেয়, এটা ডি দেয়, দিয়ে তারপরে বলে যে এখানে মানে এ বি সি ডি অপশন কোনটা। বাট বিসিএসে হয়তো এইরকম আন্ডারলাইন করে দিবে না, বাট আপনাকে হয়তো এরকম অপশন দিবে এ দ্যাট, কারণ এখানে তো বলেই দিছে যে হুইচ ইজ আ ডিটারমাইনার বা হুইচ ইজ ইউজড অ্যাজ এ ডিটারমাইনার। বি দিবে মনে করেন কার, সি দিল মনে করেন ওয়াজ, ডি দিল মনে করেন আপনার মাইন। তাহলে ডিটারমাইনার রিলেটেড প্রশ্ন এরকম হবে, এর বাইরে হবে না। আমি কি বুঝতে পারলাম? তাহলে কোশ্চেনের ধরনটাই ডিফারেন্ট। ডিটারমাইনার যখন আপনার কাছে চাইবে তখন কোশ্চেনের ধরনটাই ডিফারেন্ট হবে, এই ধরনের কোশ্চেন হবে। হুইচ ইজ ডিটারমাইন ইন দ্য ফলোইং সেন্টেন্স, বা এই সেন্টেন্সটা দিয়ে বললো যে ইন দিস সেন্টেন্স হুইচ ইজ ইউজড অ্যাজ ডিটারমাইনার, এরকম। তো সেই ক্ষেত্রে আপনি অপশন, এই একজন বলছেন অলরেডি সাকিব আহমেদ, অপশন বলছেন এ নাম্বার, এটি আনসার, হ্যাঁ, দ্যাট কার ওয়াজ ডিটারমাইন্ড, দ্যাট হচ্ছে ডিটারমাইনার। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন ধরেন যদি আমি এরকম যদি প্রশ্নটা হয়, আরেকটা এক্সাম্পল দিই। আর্টিকেল নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, আর্টিকেল দিয়ে উদাহরণ দেওয়া দরকার ছিল, আসলে আরেকটা এক্সাম্পল দিই। মানে কোশ্চেনের ধরনটা বোঝানোর জন্য আমরা একটা কোশ্চেন এখানে কেমন কোশ্চেন হয় ডিটারমাইনার সেটা দেখলাম। ফর এক্সাম্পল আরেকটা কোশ্চেন হলো এরকম যে আই লাইক দ্য ম্যান, আই লাইক দ্য ম্যান। তো বুঝতে পারতেছেন এই জায়গায় এই ম্যান দি, আপনার এই দি হচ্ছে ডিটারমাইনার। একইভাবে প্রশ্ন করবে এরকম যে এই বাক্যের মধ্যে কোনটা ডিটারমাইনার, তা আপনি আনসার নেবেন দি, খুব সিম্পল। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে প্রশ্নটা এইভাবে হয় নাই, প্রশ্ন হয়েছে এরকম, এই সেন্টেন্সটা দিয়ে বলছে যে
আপনার এরকম সেন্টেন্স না দিয়ে এখানে বলছে গ্যাপ দিছে, দিয়ে বলছে এখানে কোন আর্টিকেল বসবে। তাহলে আর্টিকেলের কোশ্চেন বেসিক্যালি আর্টিকেলটাকে বসাইতে বলে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা আর্টিকেলের কোশ্চেনটা কিন্তু ওই রকম না যে আপনাকে একটা মানে এখানে একটা এ দিয়া বললো এটা কি, এটা আর্টিকেল আর এরকম প্রশ্ন হয় না। আর্টিকেলের কোশ্চেনটা হয় আপনি একটা ABCD 4টা অপশন থাকবে, আপনি একটা আর্টিকেল বসাবেন সঠিকভাবে। ফর এক্সাম্পল এরকম, যেমন এরকম বলবে ড্যাশ, এটা উত্তরটা আপনারা ধ্যান তো দেখি পারেন কিনা। মাউন্ট এভারেস্ট is the longest mountain এখানে আপনাকে বলছে তুমি সঠিক আর্টিকেল বসাও। তা আমি এ নাম্বার দিলাম এ, বি দিলাম এন, বি দিলাম এন, সি দিলাম ডি, অ্যান্ড ডি দিলাম নো আর্টিকেল। এটা আপনার উত্তর দান তো দেখি। যদি আমি আর্টিকেলের ক্লাস নেই সামনে নিব, বাট আর্টিকেলের টপিকটা পিএসসি সিলেবাসে নাই। হ্যাঁ, আর্টিকেল কিন্তু পিএসসি সিলেবাসে নাই, মানে বর্তমানে 35 পরবর্তী পিএসসি সিলেবাসটা দিয়ে সেখানে আর্টিকেল নাই। তবে তারপরেও মাঝে মাঝে একটা দুটো প্রশ্ন আসে, এই কারণে আমরা আর্টিকেলের টপিকটা রাখছি। আপনারা দেখবেন যে আমাদের ক্লাস শিডিউলের মধ্যে দেওয়া আছে। তো বলেন কী হবে আনসার? সি বলতেছেন, অর্থাৎ ডি বলতেছেন। আর কেউ? সাকিব বলতেছে ডি, আর জীবনানন্দ দাস বলতেছে সি। মানে আমি এটা কিন্তু আপনাদের আর্টিকেল নলেজ যাচাই করার জন্য দিই নি, কারণ এটা আপনারা আর্টিকেল এখন করেই নেই। সুতরাং আপনাকে আমি যেটা পড়াই নেই সেটা আমি জাস্ট করার জন্য আমি প্রশ্ন করতে পারি না, বাট বোঝানোর জন্য যে আর্টিকেলের কোশ্চেন আর ডিটারমিনারের কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কি, এটা বোঝানোর জন্য। আচ্ছা, তো আনসার হচ্ছে এখানে ডি। ব্যাখ্যাটা বলে রাখি, যখন আমরা কোনো পাহাড় পর্বতের নাম দেখি, হ্যাঁ, যেমন এই যে এভারেস্ট, অথবা হতে পারে কিলিমানজারো, হতে পারে আপনার এই যে আমাদের বান্দরবনের আপনার কী বলে তাজিংডং, এরকম পর্বতের নাম শুধু যদি এভারেস্ট থাকে, মানে বা শুধু যদি পর্বতের নাম থাকে, মাউন্ট শব্দটা যদি উল্লেখ না থাকে, হ্যাঁ, এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোনো পাহাড় পর্বতের নামের আগে যদি মাউন্ট থাকে তাহলে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, মানে কোনো আর্টিকেল বসবে না। আপনি যদি শুধু বলতো, যদি এখানে মাউন্ট না বলে যদি বলতো যে ড্যাশ এভারেস্ট, তাইলে দি হইতো। বা শুধু এভারেস্ট না, যদি বলতো যে ড্যাশ কিলিমানজারো, তাহলেও দি কিলিমানজারো। বা যদি হইতো যে আপনার ওই যে উড়াল পর্বত আছে, হ্যাঁ, ওটাও যদি ঠিক থাকতো তাইলেও, মানে ওইরকম। অর্থাৎ এক কথায় মাউন্ট শব্দটা আপনি যদি দেখেন আসে, তাহলে কখনোই তার আগে আর্টিকেল বসাবেন না, ক্রস ওভার, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন অফ আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার। সুতরাং ডিটারমাইনারের সাথে আর্টিকেলের প্যাচ লাগবে না, ঠিক আছে। অর্থাৎ কোয়েশ্চেনের প্যাটার্নটাই ডিফারেন্ট থাকবে। এই ক্ষেত্রে আপনি সহজেই উঠতে যেতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। এটুকু কি বোঝা গেছে? আপনারা কি বুঝছেন আমি কি বুঝাইছি এতক্ষণ? মানে যে আর্টিকেল ক্যান বি এ ডিটারমাইনার, কিন্তু তখনও ডিটারমাইনার হয়ে যাওয়ার পরেও কিন্তু আর্টিকেলই থাকে, ওটা চেঞ্জ হয় না। বাট এটাকে একটা নাম দেওয়া হয়েছে যে নির্ধারক, মানে আর্টিকেলটা এক ধরনের নির্ধারক, ওই কারণে বলা হচ্ছে ডিটারমাইনার। কিন্তু এটা কোশ্চেনটা যদি আপনার কাছে ডিটারমাইনার চায় তাহলে ভিন্ন ধরনের হবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা? এবং আপনারা দেখবেন বিসিএসে যে প্রশ্নগুলো আসছে বা বিভিন্ন জব পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এখনো পর্যন্ত, মানে ডিটারমাইনার থেকে এই ধরনের প্রশ্নই আসছে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। আপনারা যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চিনে থাকেন, যদিও অ্যাডজেক্টিভের ক্লাস হয় নাই, বাট এগুলো আমাদের প্রিলিমিনারি স্টেজে ধারণা, মানে একদম ক্লাস 5, 6, 7, 8 আমরা এগুলো পড়ে আসছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো কেমন হয়। তারপরে দেখেন এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে কিছু অ্যাডজেক্টিভ আছে, তার মধ্যে মোটা থাকে 4টা, যেমন দিস, তার পাস্ট হচ্ছে দ্যাট, আর দিসের বহুবচন হচ্ছে দিস, মানে এই দিসের বহুবচন হচ্ছে দিস, আর এই দ্যাটের বহুবচন হচ্ছে দোজ, মানে পাস্টে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এই যে 4টা দিস, দ্যাট, দোজ এবং দিস, এদেরকে আমরা বলতেছি ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। বা আপনি এখন ডেমনস্ট্রেটিভ ভুলে যান, আপনি শুধু মনে রাখেন এটা ডিটারমাইনার। কারণ আপনাকে প্রশ্ন ওইভাবে বলবে, যেরকম বলবে যে দে আর গোয়িং টু উইন দিস ম্যাচ, আপনাকে বলবে এই বাক্যের মধ্যে কোনটা ডিটারমাইনার, তা আপনাকে আন্ডারলাইন করে দিবে আর এর নিচে, দিবে টু এর নিচে, দিবে দিসের নিচে, দিবে ম্যাচের নিচে, তাহলে আপনি আনসার করবেন দিস। বুঝা গেল? অর্থাৎ খুব সহজ। আবার আপনাকে বলছে দোজ পিপল লিভিং আন্ডার বিলো পভার্টি লাইন আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক নিডস, তার মানে এখানে দোজ হচ্ছে ডিটারমাইনার, তার মানে এগুলো এক ধরনের ডিটারমাইনার। এবং এই ডিটারমাইনারগুলো আমরা এদেরকে আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাডজেক্টিভ বলতে পারি। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমি যদি বলতাম যে দিস এখানে কি, এটা কিন্তু মানে পিওর অ্যাডজেক্টিভ। আপনি অপশন যদি এরকম হয় যে এই বাক্যটা দিয়ে বলে দিস কি, তখন হয়তো এই নাম্বার অপশন দিছে নাউন, বি নাম্বার দিছে প্রোনাউন,
সি দিছে মনে করেন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপর ডি দিছে মনে করেন অন্য কিছু, তো আমার তখন আনসার তো অ্যাডজেক্টিভ। মানে আপনার কাছ থেকে ডিটারমাইনার যদি জানতে চায় তাহলে কোশ্চেনে বলে দিবে যে হুইচ ইজ ইউজড অ্যাজ ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, এরকম। আর যদি অন্য কিছু জানতে চায়, যেমন আমি যদি পরীক্ষক প্রশ্নকর্তা হই, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এখানে এই দিসটা অ্যাডজেক্টিভ কিনা, তাহলে আমার কোশ্চেনের প্যাটার্নটাই ডিফারেন্ট হবে। আমি বাক্যটা দিয়ে বলবো এখানে দিস কোন পার্টস অফ স্পিচ। কারণ পয়েন্ট টু বি নোটেড, ডিটারমাইনার ইজ নট আ পার্টস অফ স্পিচ ইটসেলফ। আপনি বলতে পারেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আপনি বলেন তো ডিটারমাইনারের মধ্যে আছে কিনা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তাই না? সুতরাং আমি যদি প্রশ্ন এরকম করি যে এখানে দিস কোন পার্টস অফ স্পিচ, বা আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এটা অ্যাডজেক্টিভ কিনা, তাহলে আমার কোশ্চেনের ধরনটাই ডিফারেন্ট হবে। আমি প্রশ্নটা এইভাবে তৈরি করে ডিসের নিচে আন্ডারলাইন করে বলবো এটা কি, এ নাম্বার অপশন দিয়ে বলবো নাউন কিনা, বি জানতে চাইবো প্রোনাউন কিনা, সি জানতে চাইবো অ্যাডজেক্টিভ কিনা, ডি জানতে চাইবো অ্যাডভার্ব কিনা, এরকম আর কি। আর আমি যদি জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি বুঝেন কিনা এটা ডিটারমাইনার, তখন আমি কোশ্চেনটা এইভাবে করব যে এই বাক্যের মধ্যে কোন শব্দটা ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়েছে। তখন আমি অপশন কি দিব, অপশন তখন আমি এ নাম্বার দিয়ে দিব হচ্ছে দে, বি নাম্বার দিব হচ্ছে দিস, সি নাম্বার দিব হচ্ছে ফ্রম, এরকম। ব্যাপারটা খেয়াল করছি। বা আবার এরকম প্রশ্ন হতে পারে যে এই পুরো বাক্যের মধ্যে স্টেট পর্যন্ত কয়টা ডিটারমাইনার আছে, হাউ মেনি ডিটারমাইনার্স আর ইউজড ইন দিস সেন্টেন্স, এরকম হতে পারে। তো দেখেন এখানে কয়টা, যে দিস একটা ডিটারমাইনার, আবার দেখেন এই যে ডি একটা ডিটারমাইনার, সুতরাং এখানে দুটো ডিটারমাইনার আছে। তো এগুলো মনে রাখতে হবে যে আমার ডিটারমাইনারের কোশ্চেনের ধরনটা কেমন হয়। তো গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো গেল, বা আপনি সরাসরি এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারেন, ডিটারমাইনার বলতে পারেন। আবার দেখেন ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার আছে, আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নামক একটা অ্যাডজেক্টিভ আছে। যেমন এই যে মানে ইচ আদার বা নাইদার, আইদার, এগুলো বোথ, এই যে বোথ, আইদার বা ইচ, নাইদার, আইদার, এই যেগুলো লেখা আছে এভরি, ইচ, অল, বোথ, আইদার, নাইদার, এগুলো কিন্তু ডিটারমিনার। আবার দেখেন এরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাডজেক্টিভও বটে। আমি যদি বলি যে বলেন তো ইচ পেনের মতো ইচ কি, এটা কি নাউন নাকি প্রোনাউন, নাকি এটা অ্যাডজেক্টিভ, নাকি এটা অ্যাডভার্ব, তখন আবার আনসার হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তো সেটা আমরা জানি যে পেনের আগে বসছে, এবং পেনের এখানে একটা মানে অবস্থা, বা আমরা যেটা বলি সংখ্যা, পরিমাণ, এরকম একটা কিছু বোঝাচ্ছে, বা এক কথায় মডিফাই করতেছে পেনকে, যে কোনোভাবেই হোক, বা কোয়ান্টিফাই করা হতে পারে, বা মডিফাই করা হতে পারে, এটার স্টেট বোঝানো হতে পারে, হোয়াট এভার, এটা নাউনের বা একটা প্রোনাউনের সে একটা মডিফিকেশন বা মডিফায়ার। তো এই জায়গা থেকে এটাকে আমরা যেটা বলতে পারি। যদিও এগুলো আমরা আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস আরও বুঝবো। অলরেডি আমরা আমাদের যে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছি, গত 2-3টা ক্লাস, সেখানেও কিন্তু এগুলো বলেছি। আমরা জাস্ট ডিটারমাইনার চিনতেছি। ইন্টারোগেটিভ ডিটারমাইনার, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, যেমন এই যে হুজ পেন বা হুইচ বুক, হ্যাঁ, এগুলো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা WH যে কোশ্চেনগুলোকে বুঝি, WH যে ওয়ার্ডগুলোকে বুঝি, কোশ্চেন না বলে ওয়ার্ডগুলোকে বলতে পারি, WH ওয়ার্ডগুলোকে বুঝি। এগুলো যদি তাদের সাথে একটা নাউন থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে ডিটারমাইনার হওয়ার জন্য একটা নাউন থাকতে হবে সাথে। এই যেমন দেখেন ইচের পরে নাউন আছে, এটা কিন্তু ডিটারমাইনারের সংজ্ঞাতেই বলছিল, খেয়াল করে দেখেন যে ডিটারমাইনার অবশ্যই অ্যাপিয়ার্স বিফোর আ নাউন, এই শর্তটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? এখন আমি যদি ধরেন প্যাচটা কেমন করে লাগবে দেখেন, এরকম লাগতে পারে প্যাচটা। আপনাকে বলছে যে হুইচ হুইচ ইজ গুড, একটা বাক্য দিলাম হুইচ ইজ গুড, এ নাম্বার বাক্য। বি নাম্বার বাক্য দিয়ে বললাম, দেখি আপনারা ধরতে পারেন কিনা, হুইচ পেন ইজ, আচ্ছা এখানে নাইস দিই তাহলে মিলবে, হুইচ ইজ নাইস। আর এখানে বললাম হুইচ পেন ইজ নাইস। এখন দেখেন দুইটা বাক্যের মধ্যেই কিন্তু হুইচ আছে, এই বাক্যেও হুইচ আছে, এই বাক্যেও হুইচ আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ হুইচ হুইচ, হ্যাঁ, মানে কোন হুইচটা এখানে ডিটারমাইনার, এটা কিন্তু খেয়াল করতে হবে। ব্যাপারটা এরকমও হইতে পারে, মানে এরকম ক্রিটিক্যাল প্রশ্ন করে ফেলতে পারে। তো আপনি হয়তো মুখস্থ করে রাখছেন যে WH যে কোশ্চেনগুলো আছে সেগুলো ডিটারমাইনার হয়, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওইটা ওইভাবে না। ডিটারমাইনারের বেসিক কন্ডিশনটা কিন্তু সে একটা নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে সে কী করে, ক্লারিফাই করে, যে কোনোভাবে হোক না কেন। সুতরাং এই হুইচ কিন্তু ডিটারমাইনার না, প্রথমটার এটা কিন্তু ডিটারমাইনার না, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং কোনো প্রোনাউন ডিটারমাইনার হতে পারে না। আই রিপিট, কোনো প্রোনাউন সরাসরি এরকম নাউন তার সাথে মানে কোনো আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন হোক, যে কোনো প্রোনাউন হোক, এগুলো ডিটারমাইনার হতে পারে না। ডিটারমাইনার হবে ওইটাই, যেমন অনেক উত্তর দিচ্ছেন সঠিক, বি নাম্বার, এইটা হচ্ছে ডিটারমাইনার। কারণ এটা একটা ডিটারমাইনার মানে কি, ডিটারমাইন করতেছে সে কাকে, নাউন বা প্রোনাউনকে। আই রিপিট, ডিটারমিনার মানে হচ্ছে ডিটারমাইন করে, যে ডিটারমাইন করে মানে যে নির্ধারণ করে
সেটা ডিটারমাইনার। নির্ধারণ কাকে করবে? সে নাউন প্রোনাউনকে তো সে নির্ধারণ করবে বা তার একটা ডেফিনেটিভ বুঝাবে। তো ওইটা না বোঝালে তো ডিটারমাইনার হতে পারে না, তাই না? সুতরাং এগুলো একটু খেয়াল করতে হবে। এই জন্য আমাদের একদম বেসিক থেকে ক্লাসগুলো করা প্রয়োজন। আনফর্চুনেটলি আমরা অনেকেই ক্লাসে থাকি না, পরে হয়তো ক্লাস দেখি, কতটুকু বুঝি সেটাও তো আসলে প্রশ্নবিদ্ধ। কারণ পরে যারা ক্লাস দেখে তারা তো কমেন্ট করতে দেখি না কখনো। যেমন 2-4 জন যারা লাইভে থাকে তারা হয়তো কমেন্ট টমেন্ট করে, যেমন এই যে সাকিব টাকিব দেখতেছি, সঞ্জিদা মিম আজকে মনে হয় প্রথম, জীবনানন্দ দাসকে অনেকদিন পরে দেখলাম মানে কমেন্ট দেখলাম আর কি। যাই হোক, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো, এটা নিয়ে গত ক্লাসে কথা বলছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি। ওই যে ধরেন আই থেকে যেটাকে বলি মাই, বা হি থেকে যেটাকে বলতেছি আমরা হিজ, বা আমরা শি থেকে যেটাকে বলতেছি হার, ইউ থেকে যেটাকে বলতেছি ইয়োর, অথবা দে থেকে বলতেছি দেয়ার। মানে এই যে অর্থগুলো যেগুলোর সাথে নাউন রিলেটেড, নাউন ফিক্সড, যেগুলোর সাথে নাউন ফিক্সড, যেমন আপনি যদি বলেন যে হিজ স্পিচ, এখানে স্পিচ কিন্তু নাউন, তার মানে এটা আলটিমেটলি একটা নাউনের পূর্বে বসতেছে হিজ। বা আমরা যে তার, তোমার, আমার, তাদের, এরকম অর্থগুলো বলি, এই প্রোনাউনগুলো যেগুলো আমরা গত ক্লাসেও আলোচনা করছি কিছুটা, যে এই প্রোনাউন এগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে পসেসিভ অ্যাডজেক্টিভ, বা এটা একটা নাম আছে, এটাকে বলা হয় প্রোনোমিনাল প্রোনাউন। প্রোনোমিনাল প্রোনাউন, এগুলো আমাদের প্রোনাউন ক্লাসে আসবে। প্রোনোমিনাল প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ বিভিন্ন নামে ডাকা হয়। এই প্রোনোমিনাল প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ এরাই আবার কি হয়? ডিটারমাইনার হয়। ঠিক আছে, যেমন যেখানে হয়েছে হি ইজ ডিটারমাইনার। বা আপনি এখানে বলতে পারেন যে দ্য অথরিটি অ্যাপ্রিসিয়েটেড ইয়োর আইডিয়া, তাহলে ইয়োর এখানে আইডিয়ার নাউনের আগে বসতেছে এবং নাউন এখানে ডিটারমাইন করতেছে নাউনকে, সুতরাং ইয়োর হচ্ছে এখানে একটা পসেসিভ ডিটারমাইনার, বা আপনি সরাসরি বলতে পারেন ডিটারমাইনার। মাই অপিনিয়ন, এরকম যে ইয়োর, হিজ, আওয়ার, এগুলো ওই আগে একই পেজ দেখেন। এরকম যদি হয় যে আই লাইক হার, আবার বললো আই লাইক হার স্পিচ। আপনারাই বলেন দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যের হার ডিটারমাইনার? এই হার আর এই হারের মধ্যে কোনটা ডিটারমাইনার? বলেন। এটাকে এ দিলাম, এটাকে 2 দিলাম, 1-2 দিলাম। কোন বাক্যের হার ডিটারমাইনার? এনিওয়ান? অপেক্ষা করতেছি আপনাদের উত্তরের জন্য। দুই, এক্স্যাক্টলি। তাহলে মানে আপনারা বুঝছেন, তার মানে এই হারটা কিন্তু দেখেন, এটা কিন্তু একটা অবজেক্ট, এবং এইটা কিন্তু আমরা যে শি বলি, শি এর এটা সাবজেক্ট ফর্ম, আর শি থেকে একটা হার আসে, সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম। আরেকটা হার আসে, মানে বানান একই, বানান সেম, কিন্তু এটাকে বলি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, আরেকটা ফর্ম আছে শি থেকে 4 নম্বর ফর্ম, যেটাকে আমরা বলি পসেসিভ প্রোনাউন, সেটা হচ্ছে হার্টস। তো সেটা তো আর এখানে নাই, সুতরাং ওটা নিয়ে আমাদের মানে সমস্যা হবে না যে এটা হার্টস, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে এই দেখেন, এই হার কিন্তু বানান একই, যেমন এই যে হার, বাট আমাদের জায়গা হচ্ছে এটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেমন এটাকে বলতেছি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই হারটা হচ্ছে ডিটারমাইনার, এটা না। ঠিক আছে, কারণ কিছু কিছু প্রোনাউন এরকম দুইটা সেম বানানে হয়। হ্যাঁ, অবজেক্ট ফর্মটাও হার, আবার পসেসিভ অ্যাডজেক্টিভটাও হার, কিন্তু পার্থক্যটা কি? এটা এককভাবে বসে, এটা কোনো নাউনের পূর্বে বসে না, নাউনকে মডিফাই করার জন্য বা ক্লারিফাই করার জন্য। বাট এই হার কখনোই একা বসবে না। আবার অর্থভিন্ন আছে এইখানে। এই হারের অর্থ কি? এটা অর্থ হচ্ছে তাকে, মানে কোনো একটা মেয়েকে বলতে গেলে বা ও ফিমেলকে তাকে। আর এই হার অর্থ কি? তার, শুধু তার না, তার বাড়িটা, তার স্পিচটা বা তার বক্তব্যটা কিছু একটা হবে, তার তো বলে শেষ করা যাবে না, তার উপরে কিছু বলতে হবে। তার কি? তার বাড়ি, তার বন্ধু বান্ধব, তার বাবা, তার মা, এরকম কিছু বলতে হবে, মানে হার ফাদার, হার সিস্টার, এরকম। তো ওই অর্থে আমরা এই হারটাকে বলতেছি ডিটারমাইনার। তাহলে এগুলো আশা করি খুব একটা সমস্যা হবে না। আর আমি ডিটারমাইনারের আলোচনাটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ এটা খুব ইজি, এবং আমি চাচ্ছি এটা আপনারা বাকি যে অংশটুকু আছে ডিটারমাইনারের, এটা আপনারা জাস্ট একদম দেখাই দিই, বুঝবেন, কারণ আমাদের সামনে বুঝার মতো টপিক আছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন গেল, এটা ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পসেসিভ ডিটারমাইনারগুলো আলোচনা করলাম আমরা। এরপরে দেখেন বলতেছে কোয়ান্টিফাইং ডিটারমাইনার, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে সাধারণত এখান থেকে প্রশ্নটা বেশি হয়, যে কোয়ান্টিফাইং ডিটারমাইনার।
এখান থেকে প্রশ্ন বেশি হয়, হ্যাঁ, ওগুলো থেকে হলেও এখান থেকে বেশি হয়। এটা কি, এই যে আমাদের কিছু বিষয় কোয়ান্টিফাই করি আমরা, যেমন এই যে সাম, মেনি, ফিউ, লিটল, সেভারেল, অ্যানাদার, ভেরি, বা যা লিখছে এখানে 1 2 3 4 5 6, মানে যত অর্ডিনাল নাম্বার আছে লাইক ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলোও ডিটারমিনার হয়, এবং এরাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটাও খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রাথমিকভাবে অ্যাডজেক্টিভ। যেমন এই যেখানে বললাম আই হ্যাভ বিন আই হ্যাভ বিন টায়ার্ড ফর সেভারেল ডেইজ, এই সেভারেল কিন্তু এখানে ডেইজ নাউনের পূর্বে বসে সেই নাউনের একটা সংখ্যা বা একটা অবস্থানগত অর্থ প্রকাশ করতেছে, বা নাউনকে মডিফাই করতেছে সে। আই নিড 2 months লিভ, তাহলে 2 এখানে মাস নাউন, তো সেই নাউনের পূর্বে বসে সে কী করতেছে, নাউনকে সে নাউনের সংখ্যা বোঝাচ্ছে বা মডিফাই করতেছে। সুতরাং এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, বাট আমরা ডিটারমাইনার আলোচনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটাও মনে রাখবো যে এই বাক্য থেকে যদি আমাকে বলে যে বাবা তুমি এখান থেকে ডিটারমাইনার খুঁজে বের করো, তখন যেন আমি বুঝি যে এখানে সেভারেল হচ্ছে ডিটারমাইনার, কী অর্থে, ওই যে কোয়ান্টিফাই করা বা পরিমাণ সংখ্যা এগুলো বোঝারও ডিটারমাইনার হয় কোনো নাউনের পূর্বে। কোশ্চেন প্যাটার্নটা দেখেন, অলরেডি দেখাই দিছি, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আশা করি বুঝতে পারছেন। আসেন আমরা 2 নম্বর আলোচনা যাই। আমাদের আজকে 2 নম্বর টপিক হচ্ছে ড্যাগলিং মডিফায়ার, এটাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। নাম বিভিন্ন রকম হতে পারে, বাট আমাদের আসলে মূল আলোচনাটা মানে দেখবেন একই বিষয়, অর্থাৎ ড্যাগলিং মডিফায়ার কি অথবা ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ারটা কি। খেয়াল করেন, এটা একটু বাংলা দিয়ে আগে বুঝি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমাদের এই এটার বেসিকটা কি আসলে, মানে এখানে কি বলতে চাচ্ছে গ্রামারিস্টরা বা আমাদের গ্রামারে। দেখেন আমরা একটা এক্সাম্পল ধরি, ধরেন এটা স্লাইডে যাই কারণ এখান থেকে না বুঝাই। দেখেন আমি যদি এরকম বলি যে হেল্পিং দ্য পোর, কমা দিয়ে বললাম আই ফেল্ট হ্যাপি। এই বাক্যটা ভালো করে বুঝেন, সহজ বাক্য, আপনার অর্থ বুঝতেছেন, তারপরেও দেখেন এখানে কি হচ্ছে। দেখেন আমরা যেটাকে বলতেছি ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বা আমরা যেটাকে বলতেছি ড্যাগলিং মডিফায়ার, সেটা আসলে কোথায় আছে। দেখেন এই জায়গায় এটা একটা পার্টিসিপল যুক্ত অংশ, দেখছেন, বা আপনি এখানে বলতে পারেন এটা ফ্রেজ, আপনি পার্টিসিপল বলে জানেন ফ্রেজ, এটা ফ্রেজ। এই ফ্রেজটা বাক্যের শুরুতে আছে, এবং এখানে হেল্পিং ভার্বের, মানে আপনি যে বলতেছেন হেল্পিং দ্য পোর, অর্থ কি, অর্থ হচ্ছে দরিদ্রদেরকে সাহায্য করে, এই তো দরিদ্রদেরকে সাহায্য করে, মানে অর্থটা এরকম হচ্ছে দরিদ্রদেরকে সাহায্য করে, তারপর বলতেছেন আই ফেল্ট হ্যাপি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। তাহলে এই যে আপনি হেল্পিং ভার্বটার স্যার ড্যাগলিং অর ড্যাংলিং, বুঝি নাই আপনার প্রশ্ন, বুঝি নাই। ও আচ্ছা, আমি মনে হয় ধরতে পারছি, আমি মনে হয় সম্ভবত আমার সিটি সম্ভবত ড্যাগলিং বানান দেওয়া আছে, এক্স্যাক্টলি, সরি সরি, খুবই দুঃখিত। আমি মনে হয় ধরতে পেরেছি, আপনি মনে হয় বানানগত সমস্যা নিয়ে কথা বলেছেন, একটু ক্লিয়ার করেন, মানে শর্ট করে বলছেন তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ আমি ধরতে পেরেছি, আমার মনে হয় এই জায়গায় একটু খেয়াল করেন, এটা ড্যাগলিং হবে না, দুঃখিত, এটা ড্যাংলিং হবে। অর্থাৎ এমডি সাকিব আহমেদ যেটা বলেছে, যে প্রশ্ন করেছে স্যার ড্যাগলিং অর ড্যাংলিং, এটা ড্যাংলিং হবে। আপনি কি এই প্রশ্নটাই করেছেন সাকিব, একটু বললেন তো, তাহলে আমি মনে হয় আমি ধরতে পেরেছি আপনার প্রশ্নটা। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই যে হেল্পিং ভার্বের কাজটা, এটা আসলে কে করলো, এই এই হেল্পিং ভার্বের কর্তাকে, এটা বুঝতেই পারতেছি আই। তার মানে এই ড্যাংলিং মডিফায়ার বা আপনার ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বা লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার যাই নামে রাখেন না কেন, এটার মূল কথা হচ্ছে যে আপনি প্রথমে যে পার্টিসিপল বা যে ফ্রেজটা ব্যবহার করবেন, প্রথম অংশে আপনি যে ফ্রেজটা ব্যবহার করবেন, এই ফ্রেজের যে নন ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব
হ্যাঁ, আমি সাকিব আমি মনে হয় ধরতে পেরেছি। আপনি দেখেন আমি ওটা বলে দিছি যে এটা ড্যাগলিং বানানটা অটো কারেকশনে ভুল আসছে, এটা ড্যাংলিং হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ড্যাগলিং অর ড্যাংলিং, অরের পরেরটা আর কি। আচ্ছা, তাহলে এই কর্তা মানে এই হেল্পিং ভার্বের কর্তাকে আপনার এই জায়গায় সাবজেক্ট হিসেবে রাখতে হবে। আপনি যদি এরকম বলতেন, দেখেন মানে ব্যাপারটা যদি এরকম হইতো যে এখানে যদি এরকম লিখতেন আপনি যে হেল্পিং দ্য পোর, তারপরে যদি বলতেন যে দ্য পোর, না আরেকটা বাক্য লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম যদি হইতো যে ড্রপিং হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তারপরে যদি আপনি বলতেন, দুটো অপশন দিলাম এরপরে কি হবে আর কি, মানে ড্রপিং হিম অ্যাট দ্য এয়ারপোর্টের পরে কি হবে, নাম্বার ওয়ান বা এ ধরেন বলা হলো দে দে ফেল্ট রিল্যাক্সড, আরেকটা অপশন দেওয়া হলো আপনাকে এরকম বি নাম্বার যে হি ফেল্ট বা হি কি বলা যেতে পারে, হি ওয়েন্ট অ্যাব্রোড। এখন দেখেন এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, বলতেছে যে তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে বা নামিয়ে দিয়ে কি হইতে পারে এখন এখন এই যে ড্রপিং এই কাজটা নিশ্চয়ই দেখেন এখানে যে হিম আছে, এই হিম তো আর এই কাজটা করেনি, বরং হিমকে ড্রপ করা হয়েছে। তাহলে আপনি যদি এই হিম থেকে পরবর্তী মূল যে আপনার বাক্যটা, সেই বাক্যে যদি আপনি হিম থেকে হিকে সাবজেক্ট বানিয়ে বাক্যটা তৈরি করেন, তাহলে এটা লজিক্যালি এটার একটা সমস্যা তৈরি হয়। এই কারণে নাম দেওয়া হয় ড্যাংলিং বা কি আপনার ওই লজিক্যাল পার্টিসিপল বলা হয়। তো মূল কথা হচ্ছে যে এইখানে যেই অবজেক্টটা আছে আসলে তাকে আপনি পরবর্তী আপনার যে মূল বাক্য সেই বাক্যের আপনি সাবজেক্ট আকারে তৈরি করে আপনি আসলে এটার অর্থটা স্ট্যাবলিশ করতে পারেন না, বা এটা আসলে ওরকম স্ট্যান্ডার্ড হয় না। তো আপনি যেটা করতে পারেন যে ভিন্ন একটা সাবজেক্ট ইউজ করে আপনি অর্থটা এভাবে, যেমন দে ফেল্ট রিল্যাক্সড, মানে তারা, তখন বোঝাবে যে ড্রপটা করেছিল তারা, এরকম, বা অন্য সাবজেক্ট দেন সি দেন এরকম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, এটা দেখলে আরো ভালো বুঝবেন। আমি যদি এরকম বলি যে ফ্লাইং, মানে প্রবলেমটা কোথায় হয় বা আসলে এই যে আমরা বলতেছি লজিক্যাল না, কেন লজিক্যাল না, দেখেন ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, তারপরে বলা হলো শি শি কট দ্য পেপার। কি সমস্যা হচ্ছে দেখেন এখানে, এই জায়গায় বলা হচ্ছে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, জালনা দিয়ে উড়ে গিয়ে একটা মেয়ে নাকি বা সি নাকি পেপার ধরছে, একটা কাগজ ধরছে। আপনি বলেন ইজ দিস লজিক্যাল? মানে ফ্লাই করা, জালনা দিয়ে উড়ে যেতে পারে কে? মানে জালনা দিয়ে উড়ে যাওয়া একটা মানুষের পক্ষে পসিবল, নাকি পেপারের পক্ষে পসিবল? পেপার মানে হচ্ছে জালনা দিয়ে একটা পেপার উড়ে যেতে পারে, এটা কিন্তু আমরা বলি। এখন আমি দুইটা অপশন দিলাম যে জালনা দিয়ে উড়ে গেল কে, মানুষ মানে সি উড়ে যেতে পারে, নাকি পেপার উড়ে যেতে পারে? আপনার কাছে যদি মনে হয় যে পেপার উড়ে যেতে পারে, তাইলে আপনি নিশ্চিত থাকেন এইখানে সি সাবজেক্ট বসানোটা আপনার ভুল হয়েছে। কথা কি বোঝা গেছে? এই এক্সাম্পলটা ভালো করে বুঝলো, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, আস্তে আস্তে একটু দেখবেন ক্লিয়ার হবে, এটা বুঝলে আরও ভালো বুঝবেন। তো আমার মূলত মাথায় রাখতে হবে যে আমি আসলে যাকে সাবজেক্ট বানাচ্ছি তার সাথে আমার পূর্ববর্তী অংশের যে আপনার নন ফাইনাইট ভার্ব আছে, বা আমার পূর্ববর্তী অংশের যেই পার্টিসিপলের ভার্ব আছে, বা যে কোনো অংশের যাই থাক না কেন, ভার্ব থাক বা অ্যাডজেক্টিভ পার্ট থাক, ওইটার সাথে আমার ম্যাচ করাতে হবে। আমি আন্দাজি মানে এমন কোনো সাবজেক্ট দিতে পারবো না যেটার পক্ষে আসলে পূর্বের ওই বা মানে আপনার ফ্রেজের বা এই অংশের সাথে যেটা ম্যাচ করে না, বা এই অংশের ভার্বের সাথে যেটা ম্যাচ করে না। যেমন আপনারা এখন ধরতে পারছেন যে এই জায়গায় আসলে জালনা দিয়ে উড়ে যাওয়া কাজটা একটা মানুষের পক্ষে লজিক্যাল এটা খাটে না। এখন আমার কি করতে হবে, আমার যে কোনোভাবেই হোক এই পেপারকে সাবজেক্ট বানায় বাক্যটা তৈরি করতে হবে। তা আমি চাইলে প্যাসিভ ভয়েস করে ফেলতে পারি এরকম, যে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, এরকম করতে পারি দ্য পেপার ওয়াজ কট বাই হার। তাইলে কিন্তু আমার উদ্দেশ্য সাধন, মানে আমার
যেহেতু আমার এই ফ্লাইং আউটের কাজটা যে করেছে তাকে আমার পরবর্তী বাক্যে সাবজেক্ট রাখতে হবে, তো সাবজেক্ট রাখলাম, রেখে আমি প্যাসিভ ভয়েসে করে দিলাম দ্য পেপার ওয়াজ কট বাই হার। তাও কিছুটা হয়, এটাও একদম খুব স্ট্যান্ডার্ড না, বাট কিছুটা হয়। কিন্তু কোনোভাবেই এইখানে এমন কোনো সাবজেক্ট দেওয়া যাবে না যেটার সাথে ফ্লাইং আউটের অর্থগত সম্বন্ধ বা সম্পর্ক না দাঁড়ায়। তো এই ঘটনাটা কি বলা হচ্ছে আপনার কি বলা যায় লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার। আসেন আমরা আপনার কিছু এক্সাম্পল আমাদের শিটের মধ্যে আছে সেগুলো দেখি, একটু খেয়াল করেন। যেখানে ড্যাংলিংটা ভুল আছে এটা ড্যাংলিং হবে। যেমন দেখেন আমরা একটা বাক্য বলতেছি ইনকারেক্ট, এখানে খেয়াল করেন এটাকে বলতেছি ইনকারেক্ট। কেন আমার বাক্যটাকে ইনকারেক্ট বলতেছি? বাক্যটা কি আছে বলতেছে হোয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক, মানে এখানে ওয়ার্ক মানে কাজ না, মানে এখানে ওয়ার্ক মানে কর্মস্থল বা আপনার যেখানে আপনি কাজ করেন সেখানে যাওয়া বলতেছে। যে হোয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক মানে কর্মস্থলে যাওয়ার পথে আ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ উইটনেসড বাই হিম, তার দ্বারা একটা গাড়ি দুর্ঘটনা প্রত্যক্ষ করা হয়েছিল। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে দ্য পেপার ওয়াজ হবে, এটা তো প্যাসিভ ভয়েস করতে হবে। দ্য পেপারের পরে তো আপনি কট বাই হার দিতে পারেন না, কারণ তাহলে তো আবার অর্থ হয়ে যাবে যে পেপারটা মানে বাক্যের যে ওই যে তার দ্বারা যে পেপারটাকে ধরা হয়েছিল সেটা তো আর হবে না। তো প্যাসিভ ভয়েসতে ওইটা জায়গা ভুলতে হবে আর কি, ওয়াজ দিতে হবে। আমরা একটি প্যাসিভ করাইছি সেখান থেকে দেখে নিতে পারি। তাহলে আশা করি এই জায়গায় এই এক্সাম্পলটা বুঝতে পারতেছেন যে কী ঘটছে এখানে। এই জায়গায় এই যে ড্রাইভিং করা কাজটা, এইটা কি আদৌ কোনো মানে মানে একটা কারের পক্ষে কি ড্রাইভিং করা সম্ভব? মানে কার কি নিজে ড্রাইভ করে? ব্যাপারটা এরকম, ড্রাইভ তো মানুষ করে। তা আপনি এই জায়গায় কারকে কোনোভাবেই সাবজেক্ট রেখে বাক্যটা এভাবে করতে পারবেন না, বিকজ এটা ইলজিক্যাল হয়ে যাবে। তো এই জায়গায় আপনার সঠিক করার জন্য কী করতে হবে, দেখেন কার রেখে দিচ্ছি, আপনি এই বাক্যটাতে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এই বাক্যটাকে আপনি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করে ফেললেই হয়। এখানে কিন্তু মনে রাখতে হবে এই যে আমরা বলতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা, বা একটু আগে দেখাইছি একটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ রূপান্তর করা, এটা কিন্তু একমাত্র উপায় না। মানে এই মডিফায়ারগুলোকে সঠিক, এই বাক্যগুলোকে সঠিক করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আপনি চাইলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন। আমরা সামনে দেখবো আরেকবার এক্সাম্পল, তখন বুঝবেন আরও। আমি এখানে কি করছি, আমার যেহেতু ড্রাইভ করা কাজটা একজন মানুষের পক্ষে পসিবল, মানে রহিমের পক্ষে করা সম্ভব বা এটা লজিক্যালি খাটে, আমি রহিমকে সাবজেক্ট বানাইছি। এই বাক্যটা যেহেতু প্যাসিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমি অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসছি যে রহিম উইটনেসড আ কার অ্যাক্সিডেন্ট। তাইলে কিন্তু আমার সব কিছু ম্যাচ করলো যে কর্মস্থলে যাওয়ার পথে রহিম একটা গাড়ি দুর্ঘটনা দেখেছিল। একইভাবে দেখেন ইনকারেক্ট বলতেছি, আমরা এখানে বলতেছি যে ফাম্বলিং ইন হার পার্স দ্য কিজ কুড নট বি ফাউন্ড, ম্যাচ করে না। কারণ ফাম্বলিং ইন হার পার্স, ফাম্বলিং মানে কি কেউ বলতে পারেন? মানে ধরেন ওই যে আপনি মানি ব্যাগের মধ্যে বা আপনার পার্সের মধ্যে একটু হাত দিয়ে একটু দেখতেছেন কিছু আছে, এটাকে বলা হয় ফাম্বলিং, যে দেখা। তার মানে এই যে একটা পার্সে একটা মানে কি মানে চাবি, সে কখনোই পার্সের মধ্যে মানে নিজে হাতে দেখবে কিছু আছে কি না, এটা কি সম্ভব? তার মানে এটা আসলে এখানে ম্যাচ করে না। তাই আমি কি করতে পারি যে ফাম্বলিং ইন হার কিজ অর্থাৎ ইন হার পার্স শি কুড নট ফাইন্ড দ্য কিজ। দেখেন এখানেও কিন্তু অলমোস্ট আমি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করছি। কিন্তু আমি আবারও বলি যে এটা একমাত্র শর্ত না যে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাক্টিভ করবেন, এরকম ঘটনা না। বাট আমার প্রয়োজনে আমি অ্যাক্টিভ প্যাসিভ থেকে মানে রূপান্তর করতে পারি। সুতরাং এই যে আমাদের এই বাক্যগুলো যে ইনকারেক্ট কেন, সেটার মূল ঘটনাটা এই জায়গায়। আপনি এখানে টিপস দেওয়া আছে যে আপনি চাইলে কি করতে পারেন যে রিভাইজ দ্য মেইন ক্লজ। যেমন ধরেন যে এই কথাটা অলরেডি আমরা এভাবে আনতে পারি, যেমন হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড ইট ওয়াজ ডিফিকাল্ট টু রাইট অন দ্য পেপার। আমি কেন বলতেছি ইনকারেক্ট? হয়তো এটা দেখে কেউ ভাববেই না যে ইনকারেক্ট, কারণ এই বলতেছে যে হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড, মানে যে হাতটা তার সক্রিয় হাত, সেই হাতে আঘাতপ্রাপ্ত হয়ে বলতেছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু রাইট অন দ্য পেপার, মানে পেপারে লেখাটা খুব ডিফিকাল্ট ছিল। মানে কেমন হলো ঘটনাটা? আপনি যদি এটা বলেন যে হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড হি হ্যাড ডিফিকাল্টি অথবা হি ফেসড ডিফিকাল্টি, এখানে আপনি হ্যাড দেন বা অন্য কোনো ভার্ব দেন, দ্যাট ইজ নট প্রবলেম। যে হি ফেসড ডিফিকাল্টি টু রাইট অন দ্য পেপার, অথবা যেহেতু এখানে হিজ ডমিনেন্ট হ্যান্ড, হিজ এখানে একটা ক্লু দেওয়া আছে আপনার জন্য। সুতরাং এই জায়গা থেকে আপনি সাবজেক্ট এনে আপনি বলতে পারেন হি হ্যাড ডিফিকাল্টি টু রাইট অন দ্য পেপার বা হি ফেসড ডিফিকাল্টি টু রাইট অন দ্য পেপার। তার মানে আপনি জাস্ট ক্লজটাকে একটু রিভাইজ করবেন। এই রিভাইজটা আপনি কীভাবে করবেন? এটা আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে পারেন, কিংবা দেখেন এইখানে কি করছি আমি, দেখেন এখানে কিন্তু আমি অ্যাক্টিভ প্যাসিভ করিনি। আমি যে ইট ওয়াজ ডিফিকাল্ট টু রাইট অন দ্য পেপার, এটা কি কিন্তু আমি এমন না যে এটা অ্যাক্টিভে আছে আমি প্যাসিভ বানাইছি, তা কিন্তু না।
অথবা এটা প্যাসিভে আছে আমি অ্যাক্টিভ বানিয়েছি তা কিন্তু না। এই রিভাইজটা বিভিন্নভাবে হয়। একটু এই কথাটাই বলেছি যে আপনি যে মেন ক্লজটাকে রিভাইজ করবেন, এটা করতে গেলে আপনাকে একটু প্র্যাকটিস করে বুঝতে হবে বা অর্থটা বুঝতে হবে যে আপনি কোন স্টাইলে গেলে, কোন পথে গেলে এটার রিভাইজটা যথাযথ হবে। এটার জন্য কোনো রুলস এখানে আপনি ফিক্স করতে পারবেন না যে আমি একটু আগে দুইটা এক্সাম্পল দিচ্ছি, এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছিলাম, যেমন এখানে দেখেন এখানেও কিন্তু আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, এখানেও কিন্তু আমি আপনার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, কিন্তু এই জায়গায় কিন্তু আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি নেই, এটা আমি অন্যভাবে করছি। ঠিক আছে, তার মানে এইভাবে চিন্তা করতে হবে যে আমার বাক্যটা আসলে কিভাবে আমি সঠিক করব, সেটার ওয়েটা মূলত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্যাসিভের ঘটনাটাই বা অ্যাক্টিভ ঘটনাটাই পরীক্ষায় থাকে বেশি, তবে দ্যাট ইজ নট নেসেসারি যে শুধুমাত্র এই অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে এই রিভাইসটা করা সম্ভব। এই রিভাইসটা আপনি লজিক্যালি খাটায়, মাথা খাটায় করতে পারেন। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, পরীক্ষা আসছে বিসিএস বিভিন্ন সময় এরকম যে I saw a dead cow. I saw a dead cow walking in the street. আপনারা আমাকে একটু বলেন তো এই জায়গায় এখানে ড্যাংলিং মডিফায়ার কোনটা হবে? প্রথম অংশটা আমরা যে অংশটা নিয়ে মানে যেটার উপর আসলে আমরা ফোকাস করতেছি বারবার, এই যে এই অংশটা ড্যাংলিং মডিফায়ার বলতে আমরা এই জায়গাটাকে বোঝাচ্ছি যে হ্যাভিং ইনজুর্ড হিজ ডোমিনেন্ট হ্যান্ড এইটা, অথবা এই যে বললাম ফাম্বলিং ইন হার পার্স এটা, অথবা এই যে বললাম হোয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক এই অংশটা। হ্যাঁ, এটা মানে মডিফায়ারের অংশ বা এটা পার্টিসিপলের অংশ। মনে রাখতে হবে এই অংশগুলো যে সবসময় শুরুতে থাকবে তা কিন্তু না, এগুলো কিন্তু মাঝে মাঝে শেষেও থাকতে পারে, মানে এই পুরো বাক্যের মূল বাক্যের বা যে মেল ক্লজটা সেই ক্লজের পরও থাকতে পারে। এটা নট নেসেসারি যে আপনি সবসময় শুরুতেই পাবেন তা না। যেমন আমি এখন যে এক্সাম্পলটা দিছি দেখেন, সেই এক্সাম্পলটা কিন্তু আমরা শেষের দিকে রাখছি যে আই স আ ডেড কাউ ওয়াকিং ইন দ্য স্ট্রিট। এখন আপনি বলেন এই জায়গায় কি ভুল আছে, দেখি ঠিক করেন আপনারা। মানে এখানে আমি বলেই দিলাম যে এখানে ড্যাংলিং মডিফায়ারের ভুল আছে, বা আপনি বলতে পারেন যে লজিক্যাল পার্টিসিপল মডিফায়ারের ভুল আছে, মানে একই কথা, ড্যাংলিং অথবা লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার একই জিনিস, মানে দুইটা একই জিনিস। তবে আপনি বলেন যে এখানে কি ভুল আছে, এই জায়গাটায় আমরা আসলে কি করতে পারি যে আই স আ ডেড কাউ যে বলছে ওয়াকিং ইন দ্য স্ট্রিট, আমি আন্ডারলাইন করেই দিলাম যে এই পার্টটা হচ্ছে আমার ড্যাংলিং মডিফায়ার বা এটা হচ্ছে লজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। তো হোয়াটস দ্য মানে ইরোর in this sentence? Anyone? এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, এটা মাথায় রাখেন, এটা পরীক্ষা মাঝে মাঝে আসে। ওকে, দেখি আপনাদের সাথে আমার মিলে কিনা, দেখেন আপনারা কমেন্ট করতে পারেন। এখানে দেখেন সমস্যাটা যেটা হয়েছে, এই যে ওয়াকিং ভার্বটা, এটা তো পার্টিসিপলের ভার্ব, ঠিক আছে। এই ওয়াকিং ভার্বটার কাজ আসলে কে করছে বলেন তো? মানে আলটিমেটলি হাঁটতেছে কে হাঁটতেছে? এখানে বলছে আই স ডেড কাউ ওয়াকিং ইন দ্য স্ট্রিট, এই ওয়াক করার কাজটা আসলে কার? লজিক্যালি চিন্তা করেন তো। আমি আপনাকে সহজ করে দিই, এই ওয়াকিং কে করেছে, আমি নাকি ডেড কাউ? বলেন। হোয়াইল ওয়াকিং, ওকে ঠিক আছে, বুঝলাম। দেখেন আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এখানে আপনি ওয়াকিং বলতে বুঝাচ্ছেন, এখানে আপনি ওয়াকিং বলতে কখনোই ডেড কাউকে বুঝাবেন না। কেন? কারণ আপনি জানেন যে একটা মৃত গরু কখনো হাঁটতে পারে না, তাই নয় কি? একটা মৃত গরু কখনো হাঁটতে পারে না। তা আপনি খুব সহজেই আমাকে বলবেন যে ভাই আমি এখানে ডেড কাউকে বুঝাচ্ছি না এই ওয়াকিং বলতে। কিন্তু আপনি যতই বলেন না কেন যে ডেড কাউকে আপনি বুঝাতে চান নাই, কিন্তু আপনি যখন বাক্যটি ভেবে লিখছেন তখন এই ওয়াকিংটা আসলে ডেড কাউয়ের হাঁটাকেই বোঝাচ্ছে। বাক্যর অর্থ হয়ে গেছে এরকম যে আমি একটা মৃত গরুকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। মানে আপনি হয়তো বলবেন আমাকে যে না ভাই আমি মৃত গরুকে তো হাঁটাতে চাই না, আমি তো বুঝি যে মৃত গরু হাঁটতে পারে না, তো সেটা আপনি বুঝেন। কিন্তু আপনি যে বাক্যটা লিখছেন সেই লেখাতে এখন যদি আমি এটাকে অনুবাদ করি, ট্রান্সলেট করি, তাহলে কিন্তু ওইরকমই দাঁড়াবে যে আমি একটা মৃত গরুকে হাঁটতে দেখেছিলাম। সুতরাং ওই যে সানজিদা বলতেছে যেটা আমাকে বুঝাইতে চাইছে, তা আপনি তো বুঝাতে চাইছেন আপনাকে, কিন্তু বাক্যটার যে প্যাটার্ন আপনি সাজাইছেন, যে প্যাটার্নে আপনি বাক্যটাকে সাজাইছেন, এই প্যাটার্ন বলে না যে এখানে আমি হাঁটতেছি এটা বোঝাচ্ছে, এখানে হয়ে গেছে মৃত গরু হাঁটতেছে। এখন তো ঠিক করতে হবে, কারণ আমি যেহেতু বুঝতে পারছি যে এইখানে এই ওয়াকিংকে এইভাবে রাখলে কখনোই এই ওয়াকিংয়ের কাজটা আমাকে বুঝাবে না, আমি যে করেছি বা আমি করতেছি এটা বুঝাবে না, এটা বুঝাবে গরুকে। কারণ এটা আমরা পার্টিসিপল নিয়মেও জানি যে আমরা যখন কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে এরকম একটা পার্টিসিপলের ভার্ব ব্যবহার করি,
তখন সেটা, বা আমি যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে চিন্তা করি যে আই স আ ডেড কাউ হুইচ হুইচ ইজ ওয়াকিং, এই ইজ দিয়ে হুইচ ইজ দিয়ে রিপ্লেস করলেও কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আপনারা মনে করে দেখেন এই অংশটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই যে ওয়াকিং ইন দ্য স্ট্রেট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা ফ্রেজের কাছে বলে আসছি। আবার দেখেন এখানে যদি আমি হুইচ ইজ দিয়ে রিপ্লেস করি তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তার মানে আপনার এই বাক্যের প্যাটার্নে ঝামেলা আছে। একজন বলছেন কি এই জায়গায় হোয়াইল লাগাবেন, মানে একজন জামান মনে হয় উনি বলেছেন এখানে হোয়াইল লাগাবেন, এক্স্যাক্টলি ঠিক আছে, এখানে হোয়াইল দিলেও আনসারটা হবে। কারণ তখন আপনি যদি এই ডেড কাউ এবং ওয়াকিংয়ের মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে দেন, বাউন্ডারি মানে আলটিমেটলি একটা মানে হোয়াইল লিখে একটা মানে কি বলা যায় একটা ব্যারিয়ার তৈরি করেন, তাইলে আর এই ওয়াকিংয়ের কাজ ডেড কাউ করছে এইটা আর আলটিমেটলি মানে বুঝাবে না। তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখন আমাকে যেমন হোয়াইল দিলে বুঝাবে যে আই স আ ডেড কাউ হোয়াইল ওয়াকিং ইন দ্য স্ট্রিট। এটা একটা সলিউশন, এটা কিন্তু কয়েকটা সলিউশন আছে। আচ্ছা আরেকটা আসেন, আমি চাইলে এটাও করতে পারি, আমি একটু মানে অ্যাডভান্স লেভেলে করতে পারি, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, মানে আমি একদম ক্লজে বানায় ফেললাম। মানে আমি এই জায়গায় এই শুধু হোয়াইলই না, আমি তার সাথে সাবজেক্ট আনলাম, তার সাথে আমি বিভার্ব দিলাম, ওয়াকিং যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করতেছে এই জায়গায়, তো আমি এটাকে ওয়াজ দিয়ে পাস্ট কন্টিনিউয়াস করলাম, এটাও কিন্তু সঠিক হতে পারে যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য স্ট্রিট, ঠিক আছে, এটাও হতে পারে সঠিক। আচ্ছা কোনটা মোর মানে প্রিফারেবল সেটা পরে বলি, মানে কোনটা প্রিফারেবল, বাট আলটিমেটলি এই জায়গায় এগুলো আনসার হতে পারে। আচ্ছা আরেকটা আনসার হতে পারে যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুব মানে স্ট্যান্ডার্ড এবং এটা আপনার পরীক্ষা থাকতে পারে, সেটা হচ্ছে আমি যে কাজটা করতে পারি, আমি জাস্ট মানে কেসটাকে ঘুরে ফেলতে পারি। কেমন? আমি এই ওয়াকিং ইন দ্য স্ট্রিটটাকে শুরুতে নিয়ে আসতে পারি, ওয়াকিং ইন দ্য স্ট্রিট, কমা দিয়ে বলতে পারি আই স আ ডেড কাউ, নাও দেয়ার ইজ নো প্রবলেম। দেখেন আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, আমি এই ওয়াকিং ইন দ্য স্ট্রিট যেমনে আছে আমি শুরুতে নিয়ে আসছি ওয়াকিং ইন দ্য স্ট্রিট। দেখেন এইবার ওই যে বলছিলাম, মনে করে দেখেন যে এই পার্টগুলো যদি শুরুতে থাকে তাইলে এই ওয়াকিংয়ের কাজটা যে করেছে তাকেই আমার পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট রাখতে হবে, তাই রাখছি, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমি এই জায়গায় আমার আর সমস্যা হচ্ছে না, কারণ আমি বুঝতে পারতেছি এরকম যে রাস্তায় দিয়ে হাঁটার সময় আই স আ ডেড কাউ, আমি একটা ডেড কাউ দেখেছিলাম, এটাও কোনো প্রবলেম নেই, এই আনসারগুলো হতে পারে। তো যেভাবে এখানে ব্যাখ্যাগুলো দিলাম জাস্ট বুঝেন যে ঘটনাটা কী ঘটছে। আরেকজন বলছেন যে এটাকে আগে আনা যায় কিনা, হ্যাঁ, যেমন হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য স্ট্রিট আই স আ ডেড কাউ, এটাও একই কথা, মানে জাস্ট এটা আপনি আগে নিয়ে আসছেন এই আর কি। বোঝা গেল ঘটনাটা কী ঘটতেছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখবেন, আমাদের কিছু মানে প্র্যাকটিস দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল দিয়েছে এখানে, এগুলো আপনারা একটু দেখেন, মানে ড্যাংলিং মডিফায়ার এবং এটা আলটিমেটলি মানে ভুল ইনকারেক্ট আর কি, এটা কারেক্টেড। তো এগুলো দেখেন যে এই বাক্যটার এটা ইনকারেক্ট এবং এটা কারেক্ট কেন হইল, এটা ইনকারেক্ট এটা কারেক্ট কেন হইল, হ্যাঁ একটু খেয়াল করেন, এটা ইনকারেক্ট এটা কারেক্ট কেন হইল। আমি জাস্ট 2-3 এক্সাম্পল দিয়েছি, এটা আপনারা প্র্যাকটিস করে বুঝবেন। আমি যেগুলো এক্সাম্পল দিলাম সেগুলোর বাইরে এখানে আরও 2-3 এক্সাম্পল দেওয়া আছে। কোশ্চেন প্যাটার্নগুলো দেখেন, এইভাবে কোশ্চেন প্যাটার্নগুলো হয়, যেমন আমি একটা কোশ্চেন দিলাম এখানে যে হুইচ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম হতে পারে। সবসময় যে শুধুমাত্র আপনাকে ওই মডিফায়ারের অংশটা ঠিক করতে দিবে বা মেন ক্লজ রিভার্স করে ঠিক করতে হবে তা না, অনেক সময় কারেকশন থেকেও আসতে পারে, যে বলছে যে কোন বাক্যটা কারেক্ট। এখন এখানে 4টা এক্সাম বাক্য দেওয়া আছে, বলতেছে এই নাম্বার যে হোয়াইল ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো হি কট দ্য পেপার, হোয়াইল ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো দ্য পেপার ওয়াজ কট বাই হিম। আবার সি নাম্বার দিয়ে বলছে হি ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো কট দ্য পেপার, হ্যাঁ মানে বিভিন্নভাবে দিচ্ছে, তা আপনি কোনটা আনসার নেবেন? আমরা বলেছি আনসার বি, এটা ব্যাখ্যা অলরেডি দিয়ে আসছি যে কেন এখানে হোয়াইল ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো এটা হি কট। এখন কেউ বলবো যে এটা কেন হবে না ভাই, এখানে আলটিমেটলি আপনি একটা জিনিস যে খেয়াল করে দেখেন, দুইটা বাক্যে এ এবং বি বাক্যে হোয়াইল দিয়ে বাক্য স্টার্ট করা হয়েছে। এইটা যে বলছে যে হি ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, এটা তো একটা অ্যাপোজিটিভ, এইভাবে অ্যাপোজিটিভ দিয়ে আপনাকে এই জায়গায় কারেকশন করতে বলে নেই, আপনি জাস্ট এখানে লজিক্যাল পার্টিসিপল মডিফায়ারটা ঠিক করবেন। এখানে আপনাকে মানে পুরো বাক্যের প্যাটার্ন চেঞ্জ করে ফেলে বা মানে একটা জিনিস বাদ দিয়ে পুরোটা সেটা চিন্তা করে, আবার এখানে বলতে দ্য পেপার ফ্লাইং আউট দ্য উইন্ডো কট বাই হিম, এটাও হতে পারে না, তো হবেই না। তো এইটার একটু সম্ভাবনা ছিল সি নাম্বারের যে অ্যাপোজিটিভ দিয়ে করা যায় কিনা, কিন্তু আলটিমেটলি অ্যাপোজিটিভ দিয়ে করা যাইতো, মানে এটা হইতো যদি এই ফ্লাইং আউট অফ দ্য উইন্ডোটা এই হি এর কোনো দোষ গুণ ভালো মন্দ অবস্থা এগুলো বুঝাইতো, কারণ আলটিমেটলি হি তো ফ্লাই করতে পারে না, সুতরাং আপনি অ্যাপোজিটিভ দিয়ে কেমনে করবেন?
অ্যাপোজিটিভ মানে বুঝেন তো, গত ক্লাসে বা বিভিন্ন ক্লাসে আমাদের ক্লজের ফ্রেজের ক্লাসে বুঝেছি অ্যাপোজিটিভ কি। যদি এই ফ্লাই কাজটা হি এর পক্ষে করা সম্ভব হইতো তাহলে কিন্তু এই সি নাম্বারও কারেক্ট, কারণ এটা একটা অ্যাপোজিটিভের নিয়ম। অ্যাপোজিটিভ আমরা জানি যে দুটো কমা দিয়ে এই যে সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে দুটো কমা দিয়ে এরকম অ্যাপোজিটিভ লেখা যায়, ফ্লাইং আউট অফ দ্য উইন্ডোকে অ্যাপোজিটিভ বানান লেখা যায়। কিন্তু তখনই লেখা যাবে যখন এখানে ফ্লাইং আউটের কাজটা হি করেছে, এটা যদি লজিক্যালি আপনি মনে করেন যে হ্যাঁ হি করেছে তাহলে করা যাবে, কিন্তু এখানে হি করতে পারে না এটা, সুতরাং এই জন্য এটা ভুল। আবার দেখেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার বলতেছে হি স রেড কাউটা অলরেডি আনসারটা করছি, সুতরাং এটা নিয়ে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আচ্ছা, আর্ট এক্সাম্পল আসে, এটা দেখি আপনার পারেন কিনা। এরকম যদি বলা হয় যে going to school a dog, তারপরে বলবে বাইক মি, এটাও মাঝে মাঝে আসে, বা হয়েল দিয়ে থাকতে পারে, একটু হয়েল দিয়ে দিলে ভালো হয়, হয়েল দিলে আসলে অর্থটা সুন্দর হয়। while going to school a dog bite me, একই কথা। দেখেন আপনি বলতেছেন স্কুলে যাওয়ার পথে বা যাওয়ার সময়, তো আলটিমেটলি আপনি এখানে স্কুলে যাওয়া কাজটা কি ডগ করতে পারে? তাহলে নিশ্চয়ই জায়গায় মানে আপনার মানে এই মিক থেকে আই সাবজেক্ট নিয়ে আসতে হবে, এবং এনে এটাকে প্যাসিভ ভয়েসে আপনি করতে পারেন যে আই ওয়াজ বিটেন বাই আ ডগ, তাহলেই হয়ে গেল। মানে সহজ, এগুলো আসলে কঠিন না, বাট একটু এটা কোনো রুলস দিয়ে আপনি ফিক্সড রুলস দিয়ে পারবেন না, প্র্যাকটিস এবং বাক্যের প্যাটার্ন বোঝা, অর্থ বোঝার উপর ডিপেন্ড করবে। নাম্বার সি আমাদের আজকের 3 নাম্বার প্যাটার্ন, সেটা হচ্ছে প্যারালেলিজম। এটা আপনারা অনেকে জানেন যে in English grammar parallelism also called parallel structure or parallel construction is a repetition of the same grammatical form in two or more parts of a sentences. এটা খুবই ইজি ব্যাপার যে আমরা এখানে বলতেছি ইনকারেক্ট, কেন বলতেছি এখানে বলতেছি আই লাইক টু টক, এখানে টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এই তো ইনফিনিটিভ। আচ্ছা, বলতেছে সুইম, তার মানে এটাও আলটিমেটলি টু সুইম ছিল, তো আমাকে আরেকবার টু উল্লেখ করতে হয় নাই, কিন্তু অ্যান্ড এর পরে বলতেছে ইটিং আইএনজি, দ্যাট মিনস এখানে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করা হয় নাই। আপনি যদি প্রথম দুইটা বা প্রথমটা যদি আপনি ইনফিনিটিভ নেন তাহলে আপনাকে এখানেও ইনফিনিটিভ নিতে হবে। তাহলে আপনাকে বলতে ইনফিনিটিভ মানে কি, আপনি তো আরেকবার টু নেবেন না, কারণ একবার তো টু আপনি ব্যবহার করছেন, টু ওয়াক সুইম অ্যান্ড ইট, ব্যাপারটা বোঝা গেছে। আর এই যে প্যারালাল স্ট্রাকচার বলতে এটাই বোঝায় যে আমি প্যারালালি যাব, অর্থাৎ আমি এখানে টু প্লাস ভি ওয়ান নিয়েছি, মানে অথবা আপনি বলতে পারেন টু এর পরে ভি ওয়ান নিয়েছি, তাহলে কমা থাকলে আমি আরেকটা ভি ওয়ান নিব, অ্যান্ডের পরে আমি আরেকটা ভি ওয়ানই নিব। মানে যদি এখানে দুটো হইতো তাহলে অ্যান্ড তো এখানে হইতো, যে এখানে যদি সুইম না হইতো তাহলে হইতো আই লাইক টু ওয়াক অ্যান্ড ইট, এরকম। তো এটা খুব ইজি, এবং এই ঘটনাটা যে শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে হয় তা না, এটা কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও হতে পারে, এটা কিন্তু আপনার মানে নাউন প্রোনাউনের ক্ষেত্রেও ঘটতে পারে। দেখেন এখানে বলে দিচ্ছে যে ভার্ব ছাড়াও অন্যান্য পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও এই প্যারালাল গঠনটা হতে পারে। আমরা কিছু এক্সাম্পল এখান থেকে দেখি, কারণ এটা সহজ টপিক, এটা আপনারা পারবেন। যেমন দেখেন আমরা বলতেছি নট প্যারালাল অথবা ইনকারেক্ট, কেন বলতেছি, বলা হচ্ছে শি প্ল্যান্ড টু কালেক্ট ডেটা বাই আইদার ইউজিং অ্যান অনলাইন সার্ভে অর ফোন ইন্টারভিউ। আপনার এটা দিকে তাকায়েন না তাকায় দেখেন এখানে কি সমস্যা আছে, বুঝতে পারেন কিনা। বলতেছে শি প্ল্যান্ড টু কালেক্ট ডেটা বাই আইদার ইউজিং অ্যান অনলাইন সার্ভে অর ফোন ইন্টারভিউ। এখন আপনি চিন্তা করেন তো, আপনি অনলাইন সার্ভেটা এখানে বলতেছে যে ইউজিং অ্যান অনলাইন সার্ভে, অর্থাৎ আপনি বলতেছেন যে অনলাইন সার্ভে ব্যবহার করে, ওকে ঠিক আছে, কিন্তু আপনি আবার এখানে বলতেছেন মানে যদি আপনি অর দিচ্ছেন তার মানে অরের পরে আপনি আরেকবার ইউজিং উল্লেখ করেন না, এই জায়গায় অরের পরে একবার ইউজিং আরেকবার দেওয়ার কথা ছিল আর কি, সেটা দেন নাই। আপনি এখানে বলতে পারতেন যে ইউজিং অ্যান অনলাইন সার্ভে অর ইউজিং ফোন ইন্টারভিউ, ব্যাপারে এরকম, মানে আপনি যখনই অর দিচ্ছেন তখন বুঝাবে যে এই ইউজিংটা আপনি আরেকবার উল্লেখ করেন নাই, এটাকে আপনি হাইড করে আপনি লিখছেন। কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আমি এখানে যে অরের পরে ইউজিংটা দিলাম না দেওয়াতে কি বুঝাইলো, যে ফোন ইন্টারভিউটাও ইউজিং হবে, কিন্তু আসলে কি তাই? ফোন ইন্টারভিউটা কি ইউজিং মানে ব্যবহার করা যায়? অনলাইন সার্ভেকে আপনি ইউজ করতে পারেন, কিন্তু ফোন ইন্টারভিউটাকে আপনি ইউজ করতে পারেন না, এইটাকে আপনি কন্ডাক্ট করতে পারেন, এটাকে আপনি কি বলা যায়, আপনি অন্যভাবে অন্য ভার্ব দিয়েও চিন্তা করতে পারেন, যেটাকে আপনি স্ট্রাকচারাইজ করতে পারেন। তাহলে আপনি যদি এখানে বলেন যে আমি প্যারালালে কি বলেছে, আমি এই জায়গায় ইউজিং দিছি
এই অরের এখানেও আমি ইউজিংই দিছি। আপনি আপনি বলবেন স্যার আমি তো লিখি নাই, তো না লিখলেও ইউজিংই বুঝাবে এটা। এর চেষ্টা করেন বোঝার ঘটনাটা। এখানে আপনি ইউজিং না লিখলেও আপনাকে প্যারালালি বুঝাবে আপনি ইউজিং লিখছেন। কারণ আপনি অরের সাথে বা এন্ডের পরে এরকম করতে পারবেন না। যদি আপনি গ্যাপ মানে হাইড করেন তাহলে বুঝাবে এখানে ইউজিংটা আগে যে ইউজিং ছিল সেটাই বোঝাচ্ছে। তার মানে অনলাইন সার্ভেকে আপনি ব্যবহার করে কোনো একটা কাজ করবেন সেটা ওকে, কিন্তু আপনি ফোন ইন্টারভিউকে ব্যবহার করে কাজ করবেন এটা হতে পারে না। এটা লজিক্যালি খাটে না। বা আপনি বলতে পারেন এটা কন্ডাক্ট করা, আমি লিখেছি যে অর কন্ডাক্টিং। আবার দেখেন আমি যদি বলতাম অর কন্ডাক্ট আইএনজি না করতাম তাও ভুল হতো। কেন? কারণ আমি যখন বলতেছি বাই প্রিপোজিশনের পরে আমি ইউজিং আইএনজি নিচ্ছি, ভার্বের আইএনজি ফর্ম নিচ্ছি, তাহলে আপনি ওই যে বাইয়ের কারণেই এই জায়গায় আবার যেই ভার্বই নেন না কেন আপনি আইএনজি করতে হবে। ভেরি মানে কি বলা যায় সূক্ষ্ম বিষয়, এগুলো প্র্যাকটিস না করলে এবং বাক্য অনেক সেন্টেন্স লেখার চর্চা না করলে পারবেন না। আর কিছু আছে দেখেন, নট প্যারালাল বলতেছে হিজ পেপার আর্গিউজ দ্যাট দ্য ডিস্টিংটিভ divergence in the two artists' styles was not only shaped by their mutual rivalry but also because of the idiosyncratic taste of patterns. এখানে কি ভুল হয়েছে? এখানে প্রিপোজিশনাল ফ্রেজকে প্যারালাল করা হয়েছে। দেখেন এখানে বলা হচ্ছে হিজ পেপার আর্গিউজ দ্যাট দ্য ইন্টারভিউ দ্য ডিস্টিংটিভ divergence in the two artist style was not only shaped by their mutual rivalry but also এই বাট অলসো পর দেখেন আপনি এই জায়গায় বলছেন বিকজ অফ। এখানে বলতেছেন মানে একবার আপনি নট অনলি বাট অলসো খেলাটা এখানে ঘুরছে, যেখানে নট অনলি এখানে আছে তাহলে বাট অলসো এখানে আছে, তাহলে যে নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর বা শুধু অর বা শুধু নর অথবা অ্যান্ড বাট এগুলার আগে এবং পরে আপনি ডিফারেন্ট টাইপের দুটো প্রিপোজিশন রাখতে পারবেন না। আপনি যেহেতু এখানে বলছেন নট অনলি বাই, আমি এখানে শেপ বাদ দিই, যদি বলি নট অনলি বাই তাহলে বলতে হবে বাট অলসো বাই বলতে হবে। কথা কি ক্লিয়ার? এখানে প্রিপোজিশনের প্যারালিজমটা ভুল হয়েছে। তার মানে আপনি এখানে বিকজ অফ দিতে পারেন না, কারণ নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর অর নর বাট অ্যান্ড এগুলো আলটিমেটলি তার আগে যা থাকে ওইটাকেই আপনি প্যারালাল করবেন। এই কারণে আমরা এই জায়গায় শুধু একটা বাই দিলেই আনসারটা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় একবার যেহেতু বাই আগে দিছেন, হ্যাঁ এখানে যেহেতু বাই দিছেন এখানে বাই না দিলেও চলে, এটা কমা দিলেও হয়। এখানে যদি আপনি বলতেন যে নট অনলি বাই দেয়ার মিউচুয়াল রাইভালরি বাট অলসো, এটা কমা দিয়ে যদি বলেন দ্য ইডিওসিনক্রেটিক টেস্ট অফ আপনার প্যাটার্নস, তাও কিন্তু হবে। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে দেওয়া, দিলেই ভালো হয়। আর যখন এইগুলো প্রশ্ন হিসেবে আসবে প্যারালালিজমের প্রশ্ন, তখন আপনাকে দিতেই হবে। কারণ আপনি হয়তো আপনার নিজের লেখাতে হয়তো আপনি অ্যাভয়েড করতে পারেন। যেমন দেখেন এখন আপনারা বিভিন্ন পত্রিকা পড়ে দেখবেন বা বিভিন্ন আর্টিকেল পড়ে দেখবেন নট অনলি বাট অলসো কথাটা থাকে না, মানে নট অনলি বাটের পরে অলসো থাকে না, কি বলে নট অনলি তারপরে বলে বাট, মানে যেখানে আমরা বলতেছি যে বাট অলসো, এই অলসোই দিবে না, এরকম বলবে যে নট অনলি শেপড বাই দেয়ার মিউচুয়াল রাইভালরি বাট, এটা কমা দিয়ে বলবে বাট দ্য ইডিওসিনক্রেটিক টেস্ট অফ প্যাটার্নস। মানে এই যে আমরা বলি নট অনলি বাট অলসো, তো অলসো থাকতেই হবে এমনটাও না। অনেকটা চেঞ্জ হয়েছে বিভিন্ন, মানে আমাদের লেখার ধরন আধুনিক হচ্ছে আস্তে আস্তে, কিছু কিছু বিষয় এরকম মডিফিকেশন হচ্ছে, বাট ওইখানেও একটা কমা দিয়ে দিবে তখন। তো এটাও মনে রাখেন যে যে প্রিপোজিশনটা বারবার আমি দিব সেটা যেমন আমার এই প্যারালাইজারের মধ্যে আমার হয়তো দেওয়া লাগতেছে, এখানে বাই একবার দিছি আবার বাই দিলাম, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন লিখবেন তখন আপনি চাইলে এটা কমা দিয়ে এই বাইটাকে অ্যাভয়েড করে ফেলতে পারেন বা হাইড করে ফেলতে পারেন। এরকম আরও কিছু দেওয়া আছে, যেমন বলতেছে the report card stated that the student often talked in class, that he bullied other students and rarely finished his homework. কি ঘটছে এখানে? আমরা এই জায়গায় দেখছি একটা ক্লজের প্যারালাল সমস্যা হয়েছে। ক্লজ কি? এখানে বলতেছে দ্য রিপোর্ট স্টেটেড দ্যাট দ্য স্টুডেন্টস অফেন টকড ইন দ্য ক্লাস, তারপরে বলতেছে দ্যাট হি বুলিড আদার স্টুডেন্টস, এন্ডের পরে বলতেছে রেয়ারলি ফিনিশড হিজ হোমওয়ার্ক। তার মানে আলটিমেটলি এই জায়গায় খেয়াল করে দেখেন একবার বলে আসছে দ্যাট দ্য স্টুডেন্ট অফেন টকড ইন দ্য ক্লাস, আবার বলতেছে দ্যাট হি বুলিড আদার স্টুডেন্টস, তাহলে এন্ডের পরে আবার আপনাকে বলতে হবে দ্যাট, মানে আবার ওই একই ক্লজ নিতে হবে। এখানে যেহেতু আমরা এগুলো কিন্তু নাউন ক্লজ, আপনারা ক্লজে ক্লাস পড়ে আসছেন যে এই ক্লজটা যে দ্যাট দ্য স্টুডেন্টস অফেন টকড ইন দ্য ক্লাস, এগুলো নাউন ক্লজ। তাহলে এই নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ, দ্যাট হি বুলিড আদার নাউন ক্লজ, তার মানে এই নাউন ক্লজটাকে আপনি এখানে
প্রথম দুইবার উল্লেখ করছেন, তারপরে আপনি এখানে অ্যান্ডের পরে আর উল্লেখ করেন নাই। দ্যাট মিনস আপনার আগের যে প্যারালাল স্ট্রাকচার ছিল সেটা আপনার ব্রেকডাউন করছে। তো এখানে আপনাকে আবারও দ্যাট দিতে হবে। দেখেন আমাদের সঠিক অ্যান্সারটা দ্যাট দেওয়া আছে, দ্যাট হি রিয়ারলি ফিনিশ হিজ হোমওয়ার্ক। তো এইভাবে বিভিন্ন রকম আপনার ফ্রেজের প্যারালাল হতে পারে, ক্লজের প্যারালাল হতে পারে, প্রিপোজিশনের প্যারালাল হতে পারে, আপনার ওই যে একটু আগে বলছি যে পার্টিসিপলের প্যারালাল হতে পারে, এমনকি আপনার নাউনের প্যারালাল হতে পারে। হ্যাঁ, আপনি এরকম বলতে পারেন যে আই লাইক কামাল অ্যান্ড অনেস্ট। এটা কি হবে বলেন তো? কোনোদিন হবে? কি প্যারালাল হচ্ছে এখানে? অ্যান্ডের আগে আপনি একটা নাউন উল্লেখ করছেন। আচ্ছা, এখানে কামাল না দিই, আমি অন্য কিছু দিই। আই লাইক সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্ট, হইল? এখানে আপনি বলছেন নাউন, এখানে বলতেছেন অ্যাডজেক্টিভ। মানে আপনি অ্যান্ডের আগে নাউন উল্লেখ করে আসছেন, সিনসিয়ারিটি নাউন, তো এখানেও আপনাকে নাউনই দিতে হবে, আদারওয়াইজ প্যারাল হচ্ছে না। তার মানে আপনাকে এখানে করতে হবে অনেস্টি। তো এইরকম, অর্থাৎ অ্যান্ডের আগে, বাটের আগে, বা নট অনলি বাট অলসোর সাথে, অথবা এই যে তখন বললাম আইদার অন আইদার ননের সাথে, বা কোনো ক্লজের সাথে, কোনো ফ্রেজের সাথে আপনার আগে এবং পরের একটা প্যারালাল সম্পর্ক থাকতে হবে। আদারওয়াইজ আপনার বাক্য স্ট্রাকচারটা ওইরকম সুন্দর হবে না, বা এটা একটা মানে ভুল বাক্য আকারে তৈরি হবে। লাস্ট আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় দেখেন। এখানে বলতেছে হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এরকম হতে পারে যে প্যারালাল থেকে প্রশ্ন এরকম হতে পারে। বলতেছে ইনিশিয়াল ট্রায়ালস শোড দ্যাট exposure to the chemical caused memory problems। দেখেন খেয়াল করেন কি বলছে, caused memory problems। তারপরে বলছে intermittent dizziness and deterred sleep। কি সমস্যা ধরতে পারছেন? এখানে আপনার caused এর পরে খেয়াল করে দেখেন কি কি বলা হয়েছে, memory problems, মানে এখানে একটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, দুঃখিত, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই প্যাটার্ন নিছে। মানে মেমোরি হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রবলেম হচ্ছে নাউন। আচ্ছা, আবার এখানেও দেখেন ইন্টারমিটেন্ট ডিজিনেস, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু নাউন। কিন্তু এখানে দেখেন অ্যান্ডের পরে কি করছে, ধুম করে এখানে একটা ভার্ব দিয়ে দিচ্ছে যে ডিটার স্লিপ। মানে এখানে নাউন আছে, ঠিক আছে, এখানে যেমন এই যে আমাদের প্রবলেম আমাদের নাউন ছিল, এখানে আমাদের ডিজিনেস নাউন, এখানেও স্লিপ নাউন, কিন্তু নাউনের আগে কি আছে? আগের দুইটা অংশে, মানে অ্যান্ডের আগের দুইটা অংশে এই জায়গায় আপনার নাউনের আগে ছিল একটা অ্যাডজেক্টিভ, এখানেও আপনার ডিজিনেস নাউন, নাউনের আগে ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আপনার স্লিপ নাউন, তার আগে ভার্ব দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস এখানে ওই কজডের সাথে যে এই তিনটা প্যাটার্ন মিলল না, অর্থাৎ কজড মেমোরি প্রবলেমস, ইন্টারমিটেন্ট ডিজিনেস অ্যান্ড ডিটার স্লিপ মিলল না। আপনাকে এই জায়গায় যে কোনোভাবে হোক ভার্ব চেঞ্জ করে অ্যাডজেক্টিভ বসাতে হবে। সুতরাং আপনি কি করতে পারেন, মানে এই প্যাটার্নে আসতে গেলে তাহলে আমাদের করতে পারি, যদি আমি অ্যাডজেক্টিভ ডিটারকে বানাতে পারি ভালো, বাট আমি যদি নাও বানাতে পারি, অ্যাটলিস্ট আমার যে নাউন প্যাটার্নগুলো ছিল, যেমন মেমোরি প্রবলেমস, ডিজিনেস অ্যান্ড স্লিপ, বা আপনি চাইলে এটাকে আপনার এখানে কি আনসার দেওয়া আছে, আনসার সি, কস্ট শোড, এটা ভুল আছে, আনসার সি হবে না, এটা কারেক্ট আনসার। Initial trial showed that the exposure to the chemical caused memory problems, intermittence or insomnia। এই তো একটা অ্যাডজেক্টিভ, একটা আপনার নাউন দিয়ে শেষ করতে পারেন, বা এটাকে অন্যভাবেও করা যায়। মানে এখানে যে মানে আপনার এই ডিটার স্লিপ, এটার মানে কি? এটার মানে হচ্ছে মানে ঘুমের ব্যাঘ্ন ঘটায়। তো ঘুমের ব্যাঘ্ন বলতে আমরা কাকে বুঝি? আপনার ইনসমনিয়া কি বুঝি? ওটা আপনি বলে দিতে পারেন যে মেমোরি প্রবলেমস, ইন্টারমিটেন্ট ডিজিনেস অ্যান্ড ইনসমনিয়া, এটাও করতে পারেন। অর্থাৎ এই জায়গায় আপনি একবারেও একটা নাউন দিয়ে করে ফেলতে পারেন। আপনি জাস্ট বোঝাতে চেষ্টা করতেছেন যে কী কী মানে কী কী কজ সে ঘটায়। তো একটা হচ্ছে মেমোরি প্রবলেম ঘটায়, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডিজিনেস ঘটায়, আর একটা হচ্ছে স্লিপ। তো বলতে পারবেন না, কারণ স্লিপগুলো তো সমস্যা বোঝাবে না। তা আপনাকে একটা সমস্যা চিন্তা, মানে স্লিপটাকে সমস্যায় নিয়ে আসতে হবে, যেহেতু এখানে ক্লু দেওয়া আছে ডিটার্স মানে ব্যাঘ্ন ঘটানো। তো আপনি ওটাকে একটা এই ডিটার স্লিপকে, ঘুমের ব্যাঘ্ন ঘটানোকে আমি ইংরেজিতে বলি ইনসমনিয়া। তো এইরকমভাবে আপনি তৈরি করেন, মানে বিভিন্নভাবে করা যায়। সুতরাং এই জায়গায় আলটিমেটলি এখানে উত্তরটা ভুল দেওয়া ছিল, যে আনসার সি, সি মানে এটা বোঝাচ্ছে আসলে ভুল উত্তর। এখানে সম্ভবত ডি নাম্বার অপশনটা ভুল আসছে, এখানে এই ইনসমনিয়াটা এখানে হবে। খুবই দুঃখিত, আমি দেখি ঠিক করে দিব, আনসার হবে ডি। এরকম, অর্থাৎ বিভিন্নভাবে আপনি চাইলে এই প্যারালাল স্ট্রাকচারগুলো ঠিক করতে পারেন। তো এটা ডিপেন্ড করবে যে বাক্যের অর্থ,
আপনার নিজে প্র্যাকটিস করা বা পাশাপাশি বাক্যের স্ট্রাকচারগুলো বোঝা যে আসলে কোথায় কি আছে, কি বলতে চাচ্ছে, এগুলো বুঝতে হবে। এগুলো সব কিছু নিয়ম দিয়ে পারবেন না আপনি, এগুলো প্র্যাকটিস করতে হবে। লাস্ট ইনভার্সনটা আমরা কি বুঝি, এটা আমাদের কিছু কিছু কি বলা যায় আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা মাঝে মাঝে স্ট্রাকচার দেখি। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা সেটা কীভাবে আমরা স্টার্ট করি, একটা বি ভার্ব শুরুতে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে প্রিন্সিপাল ভার্ব থাকে, তাই না? আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে হাউ আর ইউ, তাহলে আপনি যে আর আগে দিতেছেন, তারপরে ইউ দিতেছেন, তারপরে বলতেছেন হাউ আর, মানে ইউ সাবজেক্ট হিসেবে আপনি তার আগে রাখতেছেন বি ভার্বকে বা ভার্বকে। বা আপনি যদি বলেন যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তার মানে আপনি হ্যাভটাকে সাবজেক্টের আগে রাখতেছেন। তো ইনভার্সন হচ্ছে এমন একটা ঘটনা যেখানে প্রশ্নবোধক না হয়েও প্রশ্নবোধকের স্ট্রাকচারে বাক্যটা সাজাইতে হয়। একটা এক্সাম্পল দেখেন, এখানে বলতেছে রহিম প্লেইড ফুটবল অ্যান্ড সো ডিড হিজ ব্রাদার। তারপর দেখেন ডিড আগে দিচ্ছে, তারপরে দিতেছে সাবজেক্ট। কেন ঘটছে এই ঘটনাটা? ইনভার্সন বিভিন্নভাবে হয়, মানে এখন বলছে সাম রুলস আর ফলোড, বিভিন্নভাবে হয়। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। আমরা মাঝে বলি না যে আমার বাবা কাজটা করেছিল, আমিও করেছিলাম। তো আমিও করেছিলাম এটা যদি আপনি সো দিয়ে বলতে চান, যেমন এই যে রহিম ফুটবল খেলেছিল, তার ভাইও খেলেছিল, যদি সো দিয়ে বলতে চান, বা যদি নেগেটিভ করতে চান যে রহিম ফুটবল খেলে নাই, তার ভাইও খেলে নাই, যদি নাইদার দিয়ে করতে চান, এই সো এবং নাইদার দিয়ে, সো দিয়ে হয় অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক এগ্রিমেন্ট হয়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়, আর নাইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট হয়। যদি আপনি সো এবং নাইদার দিয়ে কোনো এগ্রিমেন্ট করতে চান, তাহলে এই অংশটা, এই অ্যান্ডের পরে যে অংশটা বা কমার পরের অংশটা আপনাকে আগে বি ভার্ব তারপরে সাবজেক্ট দিয়ে সাজাতে হবে। এগুলো বেসিক্যালি এই যে আপনার অনলি আফটার, সো, নট, নাইদার, বাট অথবা নট, এগুলো মাঝে মাঝে বাক্যে থাকে, আমরা সামনে দেখবো। বাট মূল কথা এখানে যদি এই দুটোও মনে রাখেন তাও পরীক্ষায় পারবেন, কারণ ম্যাক্সিমাম সময় এই দুটো থেকেই প্রশ্ন হয়। যেমন দেখেন এখানে বলছে রহিম হ্যাজ নট রিচড ইয়েট নাইদার হ্যাজ হিজ ফাদার। এখানে কিন্তু বলে নাই নাইদার হিজ ফাদার হ্যাজটা আগে দিছে, দ্যাট মিনস আগে বি ভার্ব তারপরে সাবজেক্ট। এখানে বুঝতে চেষ্টা করছে যে রহিম এখনও পৌঁছায় নাই, তার বাবাও পৌঁছায় নাই, এটা নেগেটিভ এগ্রিমেন্ট। আর যদি বলা হয় রহিম ফুটবল খেলেছিল, তার ভাইও খেলেছিল, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবং এই এগ্রিমেন্টের লাস্ট অংশগুলো সবসময়ই একটা অ্যান্ডের পরে একটা বি ভার্ব তারপরে সাবজেক্ট, এইভাবে থাকে। এখন আপনি বলেন যে সে সুন্দরী, তার বোনও সুন্দরী, তাহলে কি হবে? দেখেন শি ইজ বিউটিফুল অ্যান্ড হার সিস্টার ইজ। এটা কি হবে? হবে না, কারণ আপনি এখানে বলতে যাচ্ছেন এটা একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করছেন যে তার বোন সুন্দর, সে সুন্দর, তার বোনও সুন্দর। তাই আপনি বলবেন শি ইজ বিউটিফুল অ্যান্ড সো ইজ হার সিস্টার। মানে আপনি শুধু অ্যান্ড দিয়ে এরকম করে দিবেন, এটা একটা মানে বাক্য প্যাটার্ন হলো না। আপনি অ্যান্ডের পরে শি ইজ বিউটিফুল অ্যান্ডের পরে সো দিবেন। প্রথম কথা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয় তাহলে সো দিবেন, সো দিলেন। এটা অন্যভাবে করতে পারেন, আপনি করতে পারেন যে শি ইজ বিউটিফুল অ্যান্ড হার সিস্টার ইজ টু। যদি টু দিয়ে করেন তাহলে সমস্যা নেই। বাট আমাদের এই বি ভার্বটা বা এই অ্যামিজার বা এই ধরনের বি ভার্বগুলো সাবজেক্টের আগে রাখতে হয় শুধুমাত্র এই সো এর ক্ষেত্রে আর নাইদারের ক্ষেত্রে। আপনি যদি এখানে নট বলতেন যে শি ইজ নট বিউটিফুল, তাহলে এখানে বলতেন অ্যান্ড নাইদার ইজ হার সিস্টার, তাহলে একটা কেস গেল। অর্থাৎ এই কেসে আমরা দেখতে পাই যে আমাদের ইনভার্সন বলতে কি বোঝাচ্ছি আমরা, যে বি ভার্ব আগে তারপরে সাবজেক্ট হবে। তো একটা কেস হলো, আরও কতগুলো কেস আছে দেখেন। বি নাম্বার দেখেন বা 2 নাম্বার দেখেন, এখানে বলতেছে কিছু নেগেটিভ অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন আছে, বা আপনি এগুলোকে সরাসরি অ্যাডভার্বিয়াল মানে নেগেটিভ অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন বলতে পারেন। যেমন এই যে লিখে দিচ্ছি লিটল বা লিটল, নেভার, সেলডম, নো সুনার, স্ক্র্যাচলি, রিয়ারলি, হার্ডলি, অথবা আপনার নট আনটিল বা সিন্স, এই ধরনের ম্যাক্সিমাম এগুলো আসে। এগুলো দিয়ে যখন বাক্য শুরু হয়, যেমন যদি কেউ বলে যে দেখেন প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন লিটলের পরে ডিড দিয়ে শুরু হয়েছে, এখানে দেখেন নেভারের পরে হ্যাজ দিয়ে শুরু হয়েছে, এখানে দেখেন সেলডমের পরে ডিড দিয়ে শুরু হয়েছে, মানে বি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, নো সোনারের পরে হ্যাড দিয়ে শুরু হচ্ছে, এখানে দেখেন স্ক্র্যাচের পরে হ্যাড দিয়ে শুরু হচ্ছে। মানে আলটিমেটলি এই স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন, লিটল ডিড দে নো অ্যাবাউট মি, বলে নাই যে দ্য লিটল দে নো অ্যাবাউট মি। যখনই লিটল দিয়ে শুরু হলো তখনই আগে বি ভার্ব
তারপরে সাবজেক্ট, এরপরে বাকি যা লেখা লিখবেন, মানে এইটুকু কমন। আগে এই এক্সপ্রেশনগুলো আগে, এগুলো যেগুলো এখানে আমি মানে বক্সের মধ্যে ঢুকে দিতেছি, এগুলো হচ্ছে আপনার সেই অ্যাডভার্বিয়াল মানে এক্সপ্রেশন। ঠিক তারপরে এগুলো যখন শুরু থাকবে তখন তারপরে যেই অংশটা হবে সেখানে আপনাকে আগে বিভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ করবেন। যেমন দেখেন এই জায়গায় আপনি বলতেছেন যে নো সুনার হ্যাড দিস সিন হবে হ্যাড দিস সিন মি, তার মানে হ্যাড বিভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আপনি বাকি অংশ করতেছেন। মানে এই অংশটা অবশ্যই আপনাকে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে করতে হবে। নো সুনার হ্যাড দিস সিন মি, বা এই যে এই গঠনটা যেমন এই যে বলছে নট আনটিল, অথবা নট আনটিল বা সিন্স উইল আই কাম ব্যাক, আগে উইল হচ্ছে সাবজেক্টের আগে, আপনি বলতে পারবেন না যে আই উইল কাম ব্যাক। যখনই আপনি দেখবেন শুরুতে নট অনলি আছে, অথবা অনেক সময় অনলি থাকে সামনে আসতেছে পরে যে অনলিও আছে, এগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো গঠনটা এইভাবে করতে হবে। আবার দেখেন 3 নাম্বার, এখানে ওই একই কথা, এগুলো অনেকটা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন, একটু আলাদা করে লিখছে, ইম্পর্টেন্স বেশি এই জায়গায়, যে অনলি, অনলি আফটার, অনলি দেন, অনলি ইফ, নট অনলি, মানে সবই অনলির সাথে রিলেটেড। এইগুলো শুরুতে থাকলে আমরা সেক্ষেত্রেও আমাদের এইভাবে করতে হবে। যেমন দেখেন এখানে বলতেছে অনলি ইফ দে কাম, তারপর বলতেছে উড আই গো, বলে নাই আই উড গো। মানে এগুলো যখন শুরুর বাক্যে থাকবে, প্রথম বাক্যটা যখন এগুলো থাকবে, এই যেগুলো যখন থাকবে, তখন আপনি পরের বাক্যটা করতে হচ্ছে আপনাকে সাবজেক্টের আগে বিভাগ। এখানে দেখেন বলতেছে অনলি বাই রিচিং, তারপর বলতেছে ক্যান ইউ সলভ দিস প্রবলেম, বলে নাই ইউ ক্যান সলভ দিস প্রবলেম। বলতেছে নট অনলি, তারপর বলে নাই দে কিল বা দে ডিড, বলে নাই, বলছে ডিড দে কিল দ্য অ্যাডাল্টস, বাট দেখেন বাটের পরে অলসো দেয় নেই, বাট দে কিলড দ্য চিলড্রেন টু। তার মানে যখনই এগুলো শুরুতে আসবে, আপনাকে এখানে যদি কোনো ভার্ব বসাইতে বলে বা আপনাকে যদি জায়গায় কোনো সেন্টেন্স লিখতে বলে, আপনি ধরেই নেবেন যেখানে ইনভার্সন আছে, ইনভার্সন মানেই হচ্ছে এই জায়গায় একটা প্রশ্নবোধক স্টাইলে বাক্য হবে, কিন্তু প্রশ্নবোধক হবে না। কন্ডিশনালস আছে কিছু যেখানে ইফ মিসিং থাকে, এটা আপনারা জানেন অনেকে। যেমন দেখেন এখানে বলতেছে হ্যাড হি বিন দেয়ার, যদি সে সেখানে থাকতো, আই উড হ্যাভ মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতাম। তার মানে এই জায়গায় এই যে হ্যাড সাবজেক্টের আগে বসতেছে, মানে যেই সমস্ত জায়গায় কন্ডিশনাল হিসেবে ইফ মিসিং থাকে ওই জায়গাগুলোতে এই ইনভার্সনটা ঘটে। এটা একটা জায়গা ইনভার্সন ঘটার, মানে প্রশ্নবোধক স্টাইলে বাক্য তৈরি করার। এরপর দেখেন আপনার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, প্রায় পরীক্ষা আসে এটা, এই এক্সাম্পলটাই বারবার পরীক্ষা দেয় যে কোনটা কারেক্ট। যখনই আপনি দেখছেন যে এখানে 4টা বাক্যের মধ্যে প্রত্যেকটা বাক্যের শুরুতে নেভার আছে, আপনি এটা দেখেই বুঝে ফেলবেন যে এখানে ইনভার্সনের ঘটনা ঘটছে। বা নেভার এগেইন, শুধু নেভার থাকলেও হইতো, এখানে নেভার এগেইন আছে, বাট শুধু নেভার থাকলেও একই কাহিনী হইতো। যখনই কোনো বাক্যের শুরুতে নেভার থাকবে বা নেভার এগেইন থাকবে, বা এখন যেগুলো দেখলাম যে অনলি থাকবে বা নো সুনার থাকবে, এগুলো থাকলেই পরের বাক্যে আপনাকে খুঁজতে হবে বি ভার্ব কোথায় আছে। অর্থাৎ আপনার এই 4টা সেন্টেন্সের মধ্যে দেখেন এই জায়গায় নেভার এগেইনের পরে সাবজেক্ট, তার মানে হবে না। নেভার এগেইনের পরে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, এটা হইলেও হইতে পারে, হ্যাঁ হতে পারে, স্ট্রাকচারে আছে। তার মানে এখানে কিন্তু নেভার এগেইনের পরে সাবজেক্ট, এটাও হবে না। নেভার এগেইনের পরে সাবজেক্ট হবে না, তার মানে একটা অপশনই আছে যেখানে আমি দেখতেছি নেভার এগেইনের পরে ডিড, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তাহলে এটা আনসার। আচ্ছা, এখন আমরা প্রশ্ন হচ্ছে এই বাক্যে এই নেভার এগেইন ডিড শি ভিজিট দ্যাট প্লেস, এটার অর্থ কী? বা আপনি যদি বলি যে এই ইনভার্সনগুলো যখন বাক্যে হয় তখন এগুলোর আসলে অর্থ কেমন দাঁড়ায়, বা এগুলো আসলে কী অর্থে ব্যবহৃত হয় বা কেমন অর্থ প্রদান করে, কেউ কি বলতে পারবেন? যেমন আমি কি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবো? প্রথম কথা পারবো না, কারণ আমি এটা প্রশ্নবোধক বাক্য না। এটা ইনভার্সন যখন হয় তখন এটা মানে প্রশ্নবোধকের মতো স্ট্রাকচার হয়, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে এটা প্রশ্নবোধক বাক্য। এই কারণে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবেন না। যেমন দেখেন আরেকটা অপশন বাড়াইতে পারতো, বাড়ায় বলতে পারতো সেম এই বি নাম্বার অপশনটাই দিত, দিয়া লাস্ট একটা প্রশ্নবোধক সাইন দিত, এরকম যে নেভার এগেইন ডিড শি ভিজিট দ্যাট প্লেস। ওটাও কিন্তু কারেক্ট হতো না, কারণ প্রশ্নবোধক বাক্য হইলে তো আমার আর নেভার এগেইন এভাবে বলা দরকার ছিল না, আমি সরাসরি বলতে পারতাম যে ডিড শি ভিজিট দ্যাট প্লেস। তার মানে যখনই নেভার এগেইন এগুলো থাকে তখন বুঝতে পারি ইনভার্সন। এবং অর্থটা কেমন হয় তখন এনিওয়ান গেস করতে পারবেন কেমন অর্থ হয় এটা, বা এই বাক্যের অর্থটা কি? নেভার এগেইন ডিড শি ভিজিট দ্যাট প্লেস। ইনভার্সন যখন হয় তখন বাক্যগুলো একটু এমফাসাইজ অর্থ দেয়, একটু জোরালো অর্থ প্রদান করে, মানে কোনো একটা বিষয়ের প্রতি একটু জোর দেয়। হ্যাঁ, ইনভার্সনের মূল কাজ আসলে এটাই, যে একটা জোরালো স্টেটমেন্ট দাঁড় করানো। যেমন আপনি যদি বলেন
যে she never visits that place, বা আপনি এখানে পাস্টেই নেন, কারণ যেহেতু এটা বাক্যটা পাস্টে ছিল, ভিজিটেডই করি আমরা। she never visited that place, এই বাক্যের অর্থ কি দাঁড়ালো? এই বাক্যের অর্থ হচ্ছে সে ওই জায়গাটা কখনোই ভ্রমণ করে নাই। দেখেন, ওই জায়গাটা সে কখনোই ভ্রমণ করে নাই, মানে বাংলা অর্থ সে ওই জায়গাটায় কখনোই যায় নাই এরকম। আমি যদি নেভারটাকে আগে নিয়ে আসি, যেরকম নেভার আগে নিয়ে আসি, আমি যদি বলি যে নেভার ডিড শি ভিজিট দ্যাট প্লেস, মানে এই বাক্যটা কি আমি কি করছি, ইনভার্সন মানে স্টাইলে লিখছি যে নেভার ডিড শি ভিজিট দ্যাট প্লেস। তাহলে এইখানে অর্থ ছিল যে সে ওই জায়গাটাতে কখনোই ভ্রমণ করে নাই, আর এখানে অর্থ কি দাঁড়ালো, নেভার ডিড শি ভিজিট দ্যাট প্লেস, সে সেই জায়গাটায় কখনোই যায় নাই। দেখেন, কখনোই যায় নাই, কখনোই যায় না, জোর দিতেছে, মানে এইটা থেকে ওইটা বেশি জোরালো স্টেটমেন্টটা। যে আপনি বলতে পারেন যে ভাই আমি কাজটা করি নাই, আমি কখনো কাজটা করি নাই, আমি কখনো কাজটা করি নাই। আর একটা বলতে পারেন আমি কখনোই কাজটা করি নাই। তাহলে দুইটা বাক্যের মানে বাংলা বাক্য চিন্তা করেন, যে একটা হচ্ছে আমি কখনোই কাজটা করি নাই, আরেকটা হচ্ছে আমি কখনোই কাজটা করি নাই। তাহলে এই যে 2 নম্বর বাক্যটাই কিন্তু একটু জোর দিতেছে যে কখনোই, আমি কখনো মিথ্যে বলি না, এটা একটা স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে আমি কখনোই মিথ্যে বলি না, তার মানে এটা একটু জোর দিন, কথার মধ্যেই জোর আছে, মানে সব মানে আপনার ভয়েসের মধ্যেই জোর আছে। তাহলে ইনভার্সন বেসিক্যালি এই ধরনের একটা ইমফাসাইজ শো করে বাক্যের মধ্যে। এবং এই যে বাক্যটা বলতেছে নেভার এগেইন ডিড শি ভিজিট দ্যাট প্লেস, অর্থ কি দাঁড়ালো, যে আর কখনোই সে ওই জায়গায় যাবে না। আপনি যদি বলতে চান ভাই এটা এত দরকারটা কি, আমি এভাবে লিখতে পারলেই তো হইতো যে শি ডিড নট ভিজিট দ্যাট প্লেস এগেইন, এরকম হইতো না, তখন অর্থ হইতো এরকম হইতো যে সে কখনোই আর ওখানে যাবে না। এটা জেনারেল স্টেটমেন্ট দাঁড়াইতো, যে আপনি যে চেইতা গেছেন এটা বুঝতো না মানুষ। সহজ কথায় আমি এটা বোঝানোর সময় এই কথাটাই বলি যে আপনি যখন চেতে যাবেন একটু, তখন আপনি ইনভার্সন ইউজ করবেন। ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তুমি কখনো স্কুল পালাইও না, কি বলবেন, প্লিজ ডু নট ফ্রি ফ্রম ইউর স্কুল, এরকম বলতে পারেন, বা অন্য কিছু বলতে পারেন। কিন্তু আপনি যদি তাকে একটু জোর দিয়ে বলতে চান যে দেখো তুমি কখনো স্কুল পালাবা না, তখন আপনি বলবেন যে নেভার এগেইন উইল ইউ ফ্রি ফ্রম দ্য স্কুল বা স্কেপ ফ্রম দ্য স্কুল। তো এরকম আর কি, যে স্টেটমেন্টের মধ্যে একটা জোরালো একটা স্টেটমেন্ট আর করে। ওকে, আজকের মতো এই পর্যন্তই থাকলো আমাদের আজকের এই টপিকগুলো, ইনভার্সন, প্যারালিজম, তারপরে হচ্ছে ড্যাংনিং মডিফায়ার, আর হচ্ছে আমাদের কি বলা যায় ওই ডিটারমাইনার, এগুলো ছোটো ছোটো টপিক। তারপর আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে গেলো ক্লাস শেষ করতে। আপনারা এখান থেকে প্র্যাকটিস করেন, পাশাপাশি আপনার হাতে যে বইগুলো আছে সেখান থেকেও দেখেন। আমাদের কাজ হচ্ছে এগুলো ধরা দেওয়া, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা আসে বিশেষ সহ, এবং এগুলো যে এই নাম আপনার মনে রাখতে হবে নট নেসেসারি, তবে আপনি মনে রাখেন যে নিয়মটা কি হচ্ছে, কেন হচ্ছে, এবং এটা আসলে প্রয়োগটা কেমন করে হয় বা বাক্যের গঠনটা কেমন করে হয়, এগুলো মনে রাখতে পারলে আশা করি একটা কোশ্চেন আজকের এই ক্লাস থেকে আপনারা পাবেন। এই ড্যাংনিং মডিফায়ার বলেন, প্যারালিজম বলেন, অথবা আপনার এই যে ইনভার্সন বলেন, এই তিনটা বিশেষ করে এই তিনটা থেকে একটা কোশ্চেন থাকতে পারে। আর যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে সহজ প্রশ্ন আকারে ডিটারমাইনার থেকে শুনতে পারে যে ডিটারমাইনার কোনটা। আপনাদের সামনে আগামী বুধবারে ক্লাস আছে, এবং আগামী বুধবারে আপনাদের একটা পরীক্ষাও নিব। আমি প্রথম যে পরীক্ষা নিয়েছিলাম, তারপরে আমি একটা ভোকাবুলারি দিয়েছিলাম, ভোকাবুলারি 4 to 7, মানে ডে 1 to ডে 3 ছিল, তারপরে ছিল 4 to 7, 4, 5, 6 ছিল। তো ওই ভোকাবুলারি থাকবে, আর পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামারের উপর যে টপিকগুলো শেষ হয়েছে, প্রথম পরীক্ষা যেগুলো দেওয়া হয়নি, অর্থাৎ ফ্রেজ আমরা শেষ করেছি কিন্তু পরীক্ষা নিয়ে নিই, সেই ফ্রেজের উপর। আর পাশাপাশি যদি নাম্বার এবং জেন্ডার আলোচনা করেছিলাম, সেই নাম্বার এবং জেন্ডার, মেবি নাম্বারের একটা মানে জেন্ডারের উপর মনে এক্সাম হয়ে গেছে, বাট যেটা বাকি আছে আর কি, এক কথায় যেটা বাকি আছে সেটার উপর আমাদের পরীক্ষা হবে আর কি। তা আমি একটা নোটিশ দিয়ে আপনাকে জানিয়ে দিব যে বুধবারে কটার সময় পরীক্ষা নিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।